ড্রামার শুরুতেই ডাক্সিন নামের এই হ্যান্ডসাম ছেলেটিকে দেখানো হয়। সে হাতে একটা সুন্দর ফুলের তোড়া নিয়ে নিজের প্রথম ডেটে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরই সে রাস্তার ম্যানহোলের ঢাকনা খুলে ফেলে। কোনো দ্বিধা ছাড়াই সে নিজের হাতটা ভেতরে ঢুকিয়ে দেয়। দেখে মনে হতে পারে যে এখানে হয়তো কোনো গুপ্তধন আছে, কিন্তু ভেতরে কোনো গুপ্তধন ছিল না, ছিল আটকে পড়া ছোট একটা বিড়াল ছানা। সে প্রায় অর্ধেকটা ভেতরে ঢুকে পড়ে আর অনেক কষ্ট করে ওই বেচারা বিড়াল ছানাটাকে উদ্ধার করে। ঠিক তখনই তার মনে পড়ে যে তার ডেটের সময় হয়ে গেছে। তড়িঘড়ি করে সে বিড়াল ছানাটাকে তার পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ের হাতে ধরিয়ে দেয় আর সেখান থেকে এক ছুটে পালায়। তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য সে যখন দৌড়াতে থাকে, তখনই সেখানে সিংজিং নামের এক মেয়ের সাথে তার ধাক্কা লাগে। মেয়েটিও দৌড়ে কোথাও যাচ্ছিল। ডাক্সি নিজেকে সামলে নিয়ে আবার তার গার্লফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য দৌড়াতে শুরু করে। রাস্তায় যেতে যেতে সে তার গার্লফ্রেন্ডকে ফোন করে সবটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কপালে অন্য কিছু লেখা ছিল। শেষমেশ সে তার গার্লফ্রেন্ডের কাছে পৌঁছাতে পারলো পরে এক নতুন সমস্যায়। তার জামা কাপড় থেকে কেমন একটা ভ্যাপসা গন্ধ আসছিল। এতে তার গার্লফ্রেন্ড প্রচন্ড বিরক্ত হচ্ছিল। সে অসহায়ভাবে জানায় যে সে এইমাত্র একটা বিড়ালকে নর্দমা থেকে বের করেছে। তার এই কথা শুনে মেয়েটি কিছুটা ইমপ্রেসড হলেও সে তাকে ছেড়ে চলে যায়, কারণ সে যেরকম স্মার্ট ছেলে খুঁজছিল ডাক্সিন সেরকমটা নয়। মন খারাপ করে সে একা বসে মদ খেতে শুরু করে। তখনই তার চোখে পড়ে একটা সফট টয়। আর কোনো কারণ ছাড়াই এটি দেখা মাত্র সে আরো বেশি বিরক্ত হয়ে যায়। ওদিকে সিংজিং তার বন্ধুর সাথে হওয়া অন্যায়ের কথা জানতে পেরে সাথে সাথে ছাদের দিকে দৌড়ে যায়। সেখানে পৌঁছাতে এক মুহূর্তের জন্য তার দম বন্ধ হয়ে যায়। তখন একটা ছোট গ্যাং তার উপর হামলার চেষ্টা করে, কিন্তু সে একদম সিনেমা স্টাইলে একটাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর একদল মেয়ে তাকে মারতে আসে, যারা দেখতে বেশ ভয়ানক ছিল, কিন্তু সে তাদের কোনো পরোয়া না করেই সবাইকে ইচ্ছে মতো ধোলাই করতে থাকে। এমনকি গ্যাংয়ের বসও তার হাতে মার খায়। ছাদ থেকে নেমে সে আর তার বন্ধুরা মিলে এই আনন্দটা সেলিব্রেট করতে বের হয়, কিন্তু তাদের মেজাজ তখন বিগড়ে যায় যখন দেখে যে তাদের স্ন্যাক্স গুলো কেউ নিয়ে গেছে। ঠিক সেই সময় মনমরা হয়ে ডাক্সিন সফটওয়্যারটা নিয়ে সেখানে হাজির হয়। সিংজিং তাকে দেখা মাত্রই তার হার্টবিট যেন বেড়ে যায়। তার কাছে মনে হচ্ছিল যেন ডাক্সিন পৃথিবীর সব থেকে হ্যান্ডসাম ছেলে, কিন্তু তখনই ছেলেটি সফটওয়্যারটা ডাস্টবিনে ফেলে দেয়, কারণ ওটা তাকে তার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে করাচ্ছিল। তার এই সরলতা দেখে সিংজিং এর বন্ধুদের মাথায় এক আইডিয়া আসে। তারা সিংজিংকে সেই ছেলেটির কাছে পাঠায় যাতে একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়, কিন্তু এতে ডাক্সিন খুব অস্বস্তি বোধ করে আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সিংজিং তাকে থামিয়ে দেয় আর একটি বিশেষ ব্র্যান্ডের 3 প্যাকেট স্ন্যাক্স এনে দেওয়ার আবদার করে। ডাক্সিন সরাসরি তাকে না করে দিল। সিংজিং যখন আবার আদুরে সুরে বলে, তখন তার ইনোসেন্সে দেখে ডাক্সিন রাজি হয়ে যায়, কিন্তু স্ন্যাক্সের বদলে সে শুধু 1 প্যাকেট কেন্ডে নিয়ে আসে। যাওয়ার আগে সে তাদের পরামর্শ দেয় যে তারা যেন আজে বাজে কাজে তাদের সময়টা নষ্ট না করে, কারণ এই সময়টা তাদের জন্য খুবই দরকারি আর এটা যেন তারা ভালো কাজেই ব্যবহার করে। তার কথা শুনে সিংজিং একদম চুপ হয়ে যায়। এরপর পুরো ড্রামাটিক কায়দায় সে দৌড়ে এসে ডাক্সিনের সামনে লাফিয়ে পড়ে আর কিছু না ভেবেই তাকে কিস করে বসে। এই কাণ্ড দেখে ডাক্সিন তো একেবারে অবাক হয়ে যায়। সেই পুরো ঘটনার জন্য একদম অপ্রস্তুত ছিল। সে বুঝতেই পারছিল না যে মেয়েটি আসলে পাগল হয়ে গেছে কিনা। হুট করে একটা ছেলেকে দেখে সেরকম একটা কাণ্ড কিভাবে করতে পারে। ডাক্সিন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যাওয়ার সময় সিংজিং তাকে একটা ফ্লাইং কিসও দিয়ে যায়। সত্যি বলতে সিংজিং এর এই কর্মকাণ্ডে ডাক্সিন একদম হা হয়ে যায়। সিন এখান থেকে 3 বছর পরে চলে যায়। ডাক্সিন এখন একটা কনভিনিয়েন্স স্টোরের মালিক, কিন্তু সমস্যা হলো সে দেখতে এতই হ্যান্ডসাম যে মেয়েরা শুধু তাকে দেখতেই দোকানে আসে, কিন্তু কেউ আর কিছু কিনে নিয়ে যায় না। এই কারণে ধীরে ধীরে তার ব্যবসার লাভের পরিবর্তে অনেক লস হতে থাকে। তার দোকানে শুধু ডেট এক্সপায়ার হওয়া প্রোডাক্টগুলোই পড়ে আছে। তার উপর তার বাবা খুব অসুস্থ, সবটা তাকে একাই সামলাতে হচ্ছে। হাড় ভাঙা খাটুনি সত্ত্বেও দোকান চালানো তার জন্য কঠিন হয়ে পড়েছে। এক রাতে সে যখন ক্লান্ত হয়ে টেবিলের উপর ঘুমিয়ে পড়ে, তখন এক সুন্দরী মেয়ে তার দোকানের সামনে এসে দাঁড়ায়। তার মুখে এক মিষ্টি হাসি। সে ভেতরে ঢুকে কাউন্টারে টোকা দেয়। ডাক্সিন দরফরিয়ে উঠে মেয়েটিকে দেখা মাত্রই একদম হা হয়ে যায়। তার রূপ দেখে সে তো একেবারে মুগ্ধ হয়ে যায়। মেয়েটি বলে সে এখানে স্টোর অ্যাসিস্ট্যান্টের চাকরির জন্য এসেছে। তার কথায় ডাক্সিন সাথে সাথে হুঁশ ফিরে পায় আর কিছু না ভেবেই তাকে ওয়েলকাম করার জন্য একটা ড্রিঙ্ক বের করে। কিন্তু যেই না সে ওয়েলকামিং জোনে যায়, তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। তখনই তার মনে পড়ে এই সেই মেয়ে যে 3 বছর আগে তাকে কিস করেছিল। এটা বুঝতে পেরে ডাক্সিন ঘাবড়ে যায়। তার থেকেও খারাপ ব্যাপার হলো সে জানতোই না যে সিংজিং তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। সে মনে মনে ঠিক করে নেয় যে ইন্টারভিউতে তাকে সে রিজেক্ট করে দেবে, কারণ আগের বারের ঘটনায় সে বেশ বিব্রত বোধ হয়েছিল আর সে এখনো হয়তো সেই কাজই করতে পারে। এই ভয়ে সে তাকে চাকরিতে রাখতে চাচ্ছিল না।
কিন্তু তার অবাক হওয়ার পালা তখন বাড়ে যখন শিনজিং ইন্টারভিউতে সব প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছিল। ডাকসিন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর তার মুখে সে ব্যাড গার্লসের ট্যাগ দেখতে পায়। ওই মুহূর্তে সে মনে মনে একটা সিদ্ধান্ত নেয়। শিনজিং দেখে যে ডাকসিনকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তাই সে তার ক্লান্তি দূর করতে নিজের হাতের তৈরির বেসুচক চা দেয়। ডাকসিন চাটা একটু সুখে দেখলো খেতে সে বেশ ইতস্তত করছিল। তার এই অবস্থা বুঝতে পেরে শিনজিং ওয়াশরুমে যাওয়ার বাহানা করে সেখান থেকে সরে যায়। সে যেতেই ডাকসিন চটপট কয়েক ঢুক চা পান করে নেয়। চা তার কাজ করতে শুরু করে আর ডাকসিন সেখানেই ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে সে দেখে যে তার পাশে এক বৃদ্ধ লোক নুডলস খাচ্ছে আর তার সবসময় খালি থাকা দোকান এখন কাস্টমারের ঠাসা। এই সবকিছুই হয়েছিল শিনজিং এর কারণে, যে সেখানে টেম্পোরারি কর্মী হিসেবে কাজ করতে শুরু করেছিল, কিন্তু ডাকসিন তাও তাকে পার্মানেন্ট চাকরি দিতে চায় না। তখন শিনজিং সবার সামনে কান্নাকাটি শুরু করে দেয় আর তার এই ড্রামা কাজ করে। বাধ্য হয়ে ডাকসিন তাকে কাজে রেখে দেয়। পরের দিন শিনজিং যখন কাজে আসে সে তার মিষ্টি কথায় ডাকসিনের মাকেও ইমপ্রেস করে ফেলে। ডাকসিন অবাক হয়ে ভাবে যে শিনজিং এর আচরণ কোনো 22 বছরের ছাত্রীর মতো মোটেও নয়। সেদিন এক বৃদ্ধ লোক দোকানে টাকা খুচরো করতে আসে, কিন্তু পরে ডাকসিন খেয়াল করে যে ক্যাশ রেজিস্টার থেকে 500 ওয়ান গায়েব হয়ে গেছে। তার মনে পড়ে যে শিনজিং রেজিস্টারের কাছে কিছু লুকাচ্ছিল আর তার পকেট থেকে টাকা উকি দিতে সে দেখেছে। সাথে সাথে সে দোকানের সিসিটিভি চেক করে, কিন্তু ফুটেজে শুধু শিনজিং এর পিঠ দেখা যাচ্ছে। সে তাকে ফোন করার চেষ্টা করলো, তার ফোন সে বন্ধ পায়। এরপর ডাকসিন অনলাইনে সার্চ করে আর হুবহু একই রকম একটা কেস খুঁজে পায়। শিনজিং এর কন্টাক্টে দেওয়ার ঠিকানা ধরে ডাকসিন তার বাড়ির দরজায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে ভাবতে থাকে যে শিনজিং হয়তো কোনো গ্যাং এর সাথে জড়িত। নিজেকে মানসিকভাবে তৈরি করতে সে বাড়ির বাহিরেই মারামারি প্র্যাকটিস করতে শুরু করে, অথচ সে জানতো না যে ভেতরে বসে থাকা লোকজন তাকে আগে থেকেই দেখছে। যে সে কলিং বেল টিপে ভেতর থেকে লোকজন তাকে এক হ্যাচকা টানে ভেতরে নিয়ে যায়। ডাকসিন তো এসেছিল শুধু নিজের কর্মচারীকে খুঁজতে, কিন্তু বেচারা ভুল করে পুলিশের রেডের মাঝখানে ফেসে যায়। পুলিশ তাকে কাস্টমার ভেবে অ্যারেস্ট করে ফেলে। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন দেখা যায় যে ভেতরে থাকা এক মহিলার নামও শিনজিং। পুলিশ তাকে মাটিতে চেপে ধরে। তখন ডাকসিন তড়িঘড়ি করে তার কন্ট্যাক্ট পেপার বের করে তাদেরকে বোঝায় যে সে তার দোকানে টাকা চুরির দায়ে নিজের এক কর্মচারীকে খুঁজতে এসেছে। সবটাই যে একটা ভুল বোঝাবুঝি ছিল সেটা বুঝতে পেরে পুলিশ তাকে ছেড়ে দেয়। ডাকসিন দোকানে ফিরে এসে দেখে যে চুরি যাওয়া সব সিগারেটের প্যাকেট যথাস্থানে সাজানো আছে। শিনজিং তখন খুব গর্ব করে তাকে জানায় যে সে সিগারেটগুলো সব গুছিয়ে রেখেছে আর 3টে দুষ্প্রাপ্য হাজি প্যাকেটও খুঁজে বের করেছে। এমনকি চুরি টাকাটাও ফেরত চলে এসেছে। ডাকসিন কিছুটা বিভ্রান্ত হলেও আর বেশি ঘাটাঘাটি করে না সে। ঠিক তখন এক মহিলা পুলিশ অফিসার তার দোকানের সামনে দিয়ে আসে আর যাওয়ার সময় সে তাকে জিজ্ঞেস করে যে সে ওই চোর কর্মচারীকে খুঁজে পেয়েছে কিনা। শিনজিং এই কথা শুনে ফেলে আর সে বুঝতে পারে যে তাকেই সে চোর ভেবেছে। অভিমানে আর রাগে সে দোকান থেকে বেরিয়ে যায়। ডাকসিন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু শিনজিং জানায় যে তার বেশি টাকার দরকার ছিল, তাই সে সব বুঝিয়ে দেওয়ার জন্য এসেছে। সে আক্ষেপ করে বলে যে ডাকসিন সত্য না জেনে তাকে বিচার করে ফেলেছে আর তাকে চোর অপবাদ দিয়ে পুলিশের কাছে পর্যন্ত গেছে। এই বলে সে কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। ডাকসিন সেখানেই বোকার মতো দাঁড়িয়ে থাকে আর তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তাতে কোনো কাজই হয় না। ওই রাতে ডাকসিন শিনজিং এর বাড়িতে যায়, কিন্তু তার ডাকে কেউ দরজা খোলে না। পরদিন শিনজিং যখন দোকানে ফেরে ডাকসিন সাথে সাথে তার মান ভাঙাতে একটা বিফ ব্যান্টো বক্স নিয়ে আসে, কিন্তু শিনজিং তাকে পুরোপুরি ইগনোর করে। তাকে পরিষ্কার করতে দেখে ডাকসিন তার হাত থেকে কাপড় কেড়ে নিয়ে বলে, আমি দুনিয়ার সেরা মাইক্রোওয়েভ ক্লিনার। এরপর সে কফি মেশিনটাও পরিষ্কার করে দেয়। সব শেষ করে সে দেখে যে শিনজিং তখনও ফোনে ব্যস্ত। শেষে আর কোনো উপায় না দেখে সে জোরে শিনজিং এর নাম ধরে ডাকে যাতে মেয়েটা অন্তত তার দিকে তাকায়। অবশেষে সে মাফ চেয়ে বলে, আজ যা হয়েছে সব আমার দোষ, প্লিজ আমায় ক্ষমা করে দাও। সেই দিনই ডাকসিন তার গার্লফ্রেন্ডকে আনতে যায়, কিন্তু সে কাজের অজুহাত দিয়ে মানা করে দেয়। ডাকসিন এতে অনেক হতাশ হয়, কিন্তু তারপরও সে তার মনকে সান্ত্বনা দিয়ে বলে যে ঠিক আছে, তোমাকে একবার দেখতে পাওয়া অনেক কিছু। রাতে সে অধীর আগ্রহে শিনজিং এর শিফট শেষ হওয়ার অপেক্ষা করছিল, কিন্তু শিনজিং দোকানে ঢুকতেই তার কড়া পারফিউমের গন্ধ পায়। সে ভাবে যে হয়তো ডাকসিন তার জন্য সেজেছে, কিন্তু ডাকসিন অবলীলায় বলে দেয় যে আরে এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য দিয়েছি, আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। এই বলে শিফট শেষ হতেই সে চটজলদি বেরিয়ে যায়। সে যখন হোটেলে পৌঁছায় সে খুব উৎসাহী ছিল তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে ওটা কোনো হোটেল নয়, তাকে জিমে নিয়ে আসা হয়েছে। সে নিজের ভুল বুঝতে পেরে একটু হাসি দেয়। তার গার্লফ্রেন্ড তাকে কড়া ভাষায় বলে, তোমার যদি স্টেমিনা না থাকে তবে তুমি জীবনে কিছুই করতে পারবে না, তাই আগে ওয়ার্কআউট করো। তার এই কথা শুনে ডাকসিন জানপ্রাণ দিয়ে সাইকেল চালাতে শুরু করে। তখনই তার ফোনে শিনজিং এর মেসেজ আসে আর তার গার্লফ্রেন্ড সেটা দেখে ফেলে। সে তাকে জিজ্ঞেস করে যে কাকে এত খুশি হয়ে টেক্সট করছো। ডাকসিন স্বাভাবিকভাবেই বলে যে ওটা দোকানের এক পার্ট টাইমার।
ঠিক সেই সময় তার বন্ধু মা ফোন করে জানায় যে সিংজিং আর তার বেস্ট ফ্রেন্ড দোকানে বসে পার্টি করছে। খবরটা পাওয়া মাত্রই ডাকসিন তার গার্লফ্রেন্ডকে জরুরি কাজ আছে বলে দোকানের দিকে দৌড় দেয়। এতে তার গার্লফ্রেন্ড বিরক্ত হয়ে যায় আর চেঁচিয়ে বলে, আমরা তো ওয়ার্কআউট করছিলাম, তুমি দৌড়াচ্ছ কেন? ডাকসিন শুধু জবাব দেয় যে আমি তো এর মধ্যেই অনেক ঘাম জড়িয়েছি। আর কোনো কথা না বলে সে সেখান থেকে চম্পট দেয়। দোকানে পৌঁছে সে দেখে যে সিংজিং তার বন্ধুর সামনে লম্বা চওড়া ভাব মারছে। সে তাকে বলছিল যে স্টোর ম্যানেজারই সব টুকটাক পরিষ্কার করে দেয় আর আমরা যা খুশি খেতে পারি। তার বন্ধু তো এতে একদম ইমপ্রেস হয়ে যায়। ডাকসিন তখন তাদের দিকে তাকায় আর বুঝতে পারে যে এরা সেই মেয়ে যারা 3 বছর আগে তাকে জ্বালিয়েছিল। এবার সে তাদের কাছ থেকে বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সিংচিং তাকে দেখে খুব আয়েশ করে বলে, ওরে বাবা ডাকসিন, তুমি এত জলদি চলে এলে, আমরা তো এখনো খাওয়াই শুরু করিনি। তারপর হেসে হেসে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি ব্রিটিশ? এটা বলে সে হুট করে জ্ঞান হারিয়ে ধপাস করে পড়ে যায়। ডাকসিন ওদের 3 জনকে বকাবকি শুরু করতেই সিংচিং এর বন্ধুরা চট করে কথা ঘুরিয়ে ফেলে। তারা বলে যে ডাকসিনের উচিত মাফ চা, কারণ সে আগে সিংচিং এর উপর চুরির মিথ্যে অপবাদ দিয়েছিল। এরপর তারা তাকে মদের গ্লাস বাড়িয়ে দিয়ে বলে, এটা খেয়ে নাও, তাহলে আমরা তোমাকে মাফ করে দেব। প্রথমে ডাকসিন ইতস্তত করলেও তারা তাকে খেপাতে শুরু করে আর বলে, তো তোমাকে দেখতে তো খুবই হ্যান্ডসাম, কিন্তু আসলে তো দেখছি একদমই অপদার্থ তুমি। এটা শুনে রাগের মাথায় সে এক চুমুকে পুরো গ্লাসটা সাবার করে দেয়। সে কোনোভাবেই জানতো না যে তার গার্লফ্রেন্ড আড়াল থেকে তাদের এই সবকিছু দেখছিল। এই সবকিছু দেখে তার গার্লফ্রেন্ড তো একদম পুরো হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে ডাকসিন তাকে পাত্তা না দিয়ে সিংচিং আর তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছে। যখন ডাকসিন বেশ খানিকটা মাতাল হয়ে যায় তখন সিংচিং এর প্রিয় বন্ধু তাকে জানায় যে 3 বছর আগে সিংচিং তাকে পছন্দ করত। ডাকসিন তার এই কথা শুনে হেসে উড়িয়ে দেয় আর বলে, যারে যা হয়ে গেছে ভুলে যাও, আজকে রাতটা এনজয় করো। কিন্তু যেই না সে আরো এক চমক দেয়, সাথে সাথে সে চেয়ারেই বেহুশ হয়ে পড়ে যায়। সিংচিং এর বন্ধুরা দেখে যে দুজনেই একদম একই ভঙ্গিতে ঘুমাচ্ছে। তারা রসিকতা করে বলে, দেখো তো কি মিষ্টি কাপড় লাগছে এদের, তাই না? ঠিক তখনই সিংচিং এর ঘুম ভাঙে আর দেখা যায় যে ডাকসিন তার পাশেই শুয়ে আছে। সে তার বন্ধুদের দিকে তাকাতেই দেখে যে তাদের মুখে একটা শয়তানি হাসি। তারা তাকে বলেই দেয় যে ডাকসিন এখন সব জানে। ওই যে সে তাকে আগে থেকে পছন্দ করত, সে গোপন কথা তারা ফাঁস করে দিয়েছে। তাদের এই কথা সিংচিং তো প্রথমে ক্ষেপে যায় যে কেন তারা তাকে না জানিয়ে সবকিছু তাকে বলেছে। কিন্তু কিছুক্ষণ পরই সে নিজের কৌতূহল সামলাতে না পেরে তাদেরকে জিজ্ঞেস করে, তাহলে এর উত্তর হিসেবে সে কি বলেছে। সিংচিং আলতো করে ডাকসিনকে তুলে রেস্টরুম পর্যন্ত নিয়ে যায়। তাকে অত শান্তিতে ঘুমাতে দেখে সিংচিং এক মুহূর্তের জন্য কল্পনার জগতে যেন হারিয়ে যায়। কিন্তু যেই সে চলে যেতে যাবে ডাকসিন খপ করে তার হাতটা ধরে ফেলে। ডাকসিনের কথাগুলো সরাসরি সিংচিং এর হৃদয়ে গিয়ে লাগে। লজ্জায় সে একদম লাল হয়ে যায়, নিজেকে সামলাতেই পারছিল না সে। কিন্তু কিছুক্ষণ পরই ডাকসিন ঘুমের ঘরে তার গার্লফ্রেন্ডের নাম বিড়বিড় করতে থাকে। ব্যাস, তার এই মিষ্টি স্বপ্নটা নিমেষে ভেঙে একদম চুরমার হয়ে যায়। সিংচিং রাগে অগ্নিশর্মা হয়ে কিছু না ভেবেই ডাকসিনকে কষে একটা চড় মারে, তারপর আরো একটা। অন্যদিকে ডাকসিনের গার্লফ্রেন্ডকে দেখানো হয়, তার নাম ইয়াংজু। ইয়াংজু সারা রাত ঘুমাতে পারছিল না। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সে যা দেখেছে তা কি সত্যি নাকি তার চোখের ভুল। সে ডাকসিনকে মেসেজ করতে গিয়েও তা আবার ডিলিট করে দেয়। অনেক ভেবে চিন্তে সে ঠিক করে যে আপাতত ব্যাপারটা এখানেই ধামাচাপা দেয়া ভালো। পরদিন সকালে ঘুম ভাঙতেই ডাকসিন দেখে যে তার মুখে প্রচন্ড ব্যথা করছে। আয়নায় তাকিয়ে সে দেখে যে তার নাক দিয়ে রক্ত ঝরছে। সে ভাবে যে হয়তো কোথাও তার ধাক্কা লেগেছে। মুখটা হাত দিয়ে ঢেকে সে বাইরে আসতে দেখে যে সিংজিং তার দিকে বরফ শীতল চোখে তাকিয়ে আছে। ডাকসিন অবাক হয়ে বলে, তুমি এখনো এখানে কেন? সিংজিং এবারও রাগী গলায় বলে, তুমি অঘরে ঘুমাচ্ছিলে, আমি যাব কি করে? তারপর সে তাকে আবার জিজ্ঞেস করে, তোমার কি আমাকে কিছু বলার নেই? জবাব দেওয়ার বদলে ডাকসিন উল্টো তার উপর চোটপাট শুরু করে। সিংজিং রাগ করে সেখান থেকে চলে যেতেই ডাকসিনের কাছে ইয়ানজুর মেসেজ আসে। সে তাকে ডিনারে ডাকে। ইয়ানজু চেয়েছিল ডাকসিন যেন নিজের দোষ নিজেই স্বীকার করে, তাই সে তাকে এক দামি রেস্টুরেন্টে নিয়ে যায়। ডাকসিন কথার ছলে বলে যে আজ তার একটু ঝাল ঝাল খাওয়ার ইচ্ছে হয়েছে। ইয়ানজু মোক্ষম সুযোগটা লুফে নেয় আর বলে, ও তার মানে তোমার হ্যাংওভার হয়েছে, তাই না? ডাকসিন ঘাবড়ে গিয়ে বলে, না না, ওই সপ্তাহে 2-1 বার ঝাল খেতে মন চায় আর কি, আর কিছুই না। ইয়ানজু খুব শান্ত গলায় বলে, তা আগে কেন বলনি তুমি এসব? খাবার তো অর্ডার দেওয়া হয়ে গেছে, আগে বললে ঝাল কিছুই অর্ডার দিতাম। এটা শুনে ডাকসিনও তো ঘামে ছুটতে শুরু করে। সে বুঝে গিয়েছিল যে মেয়েটি তাকে জেরা করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সে কথা ঘুরিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা কাল রাতে তুমি মেসেজ করে ডিলিট করে ফেলেছিলে কেন? ইয়ানজু খুব ঠান্ডা মাথায় বলে যে ভুল করে পাঠিয়ে ফেলেছিলাম। এরপর সে আবার পাল্টা হামলা করে আর বলে যে তার মানে ডিনারে আসার আগে তুমি শুধু এইটুকুই জিজ্ঞেস করতে চেয়েছিলে যে আমি ফ্রি আছি কিনা। সে আর কিছু বলতে পারে না, স্রেফ চুপচাপ খাবার খেতে শুরু করে। তখনকার গোমট ভাবটা কাটাতে সে মাঝে মধ্যে শেফের রান্নার খুব তারিফ করছিল। ওদিকে রাতে সিংজিং এর প্রিয় বন্ধু তাকে একটা ভিডিও পাঠায়, সাথে লিখে দেয় যে এটা একবার দেখ, তোর ধারণাই বদলে যাবে।
শিংচিং ভিডিওটা চালাতেই এক্সাইটমেন্টে তার ফোনটা হাত থেকে পড়িয়ে যাচ্ছিল। ভিডিওতে দেখা যায় যে ডাকসিন দারুণ মজার নাচ দিচ্ছে। এটি দেখে শিংচিং খিলখিল করে হেসে ওঠে আর ভাবতে থাকে, বাহ, লোকটা তো শুধু স্মার্টই নয়, বেশ ভালোও নাচে। ডাকসিনের প্রতি তার মনে এক নতুন ভালো লাগা শুরু হয়। এমনকি সে নিজেও তখন ডাকসিনের নাচের স্টেপগুলো নকল করতে শুরু করে। ঠিক সেই সময় নিজের ঘরে ডাকসিন একদম চনমনে মেজাজে ছিল। হুট করে এসে পুরো এনার্জি নিয়ে নাচতে শুরু করে। প্রথমে রিদমিক মুভস, তারপর স্মুথ ওয়েভ হ্যান্ডস আর সবশেষে একটা ড্রামাটিক পোজ। নাচ শেষ করে সে আয়েশ করে ফোন হাতে নিয়ে দোকানের সিসিটিভি চেক করছিল। আর যেই দেখে যে শিংচিং একদম হুবহু তার মতোই নাচে, ডাকসিনের মুখে তখন একটা দুষ্টুমি ভরা হাসি ফুটে ওঠে। মনে হচ্ছিল যেন দুজনের প্রতিটি মুভমেন্ট একে অপরের সাথে মিলে যাচ্ছে। এরপর তো ঘটনা আরো পাগলামির দিকে মোড় নেয়। হুট করেই তাদের দুজনকে নতুন পোশাকে একটা কনভিনিয়েন্স স্টোরের ভেতর ডিস্কো ডান্স করতে দেখা যায়। নাচ শেষ হতেই তারা একে অপরকে জড়িয়ে ধরে আর আলতো করে কিস করে। ঠিক তখনই শিংচিং এর স্বপ্নটা ভেঙে যায়। সে ঘাবড়ে গিয়ে এদিক সেদিক তাকাতে শুরু করে। এই সবকিছুই আসলে তার কল্পনা ছিল, কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে তার মন এখন সত্যি ডাকসিনের জন্য ধুকপুক করছিল। এমন সময় কিছু গুন্ডা তাকে দেখে ফেলে। তারা হাসাহাসি করে তাকে নিয়ে মজা উড়াচ্ছিল। তারা বলতে থাকে যে মনে হয় মেয়েটা পুরো পাগল হয়ে গেছে, আর ওই বুড়ো হাবড়ার ডাকসিনটাই কোথায়। বেল মেটানোর সময় তারা ইচ্ছে করে এক গাদা কয়েন মেঝেতে ছড়িয়ে দেয়, ডাকসিনের যাতে কোনো ঝামেলা না হয়। তাই শিংচিং তখন চুপ করেছিল, কিন্তু গুন্ডাদের বাজে ব্যবহার সেখানেই থামে না। খাওয়া শেষ করে তারা সব আবর্জনা ওখানেই ফেলে চলে যাচ্ছিল। শিংচিং তখন খুব ভদ্রভাবে তাদের ওগুলো তুলে নিতে বললেও তারা ওকে পাত্তাই দেয় না। শিংচিং এর ধৈর্যের বাত এবার ভেঙে যাওয়ার উপক্রম হয়। পরদিন ওই 3 গুন্ডাদের একজন কাউন্টারে শিংচিং এর নজর ঘুরাচ্ছিল, আর বাকি দুজন চুপি চুপি দোকানের জিনিস পকেটে ভরছিল। যখন তারা বলে যে তারা কিছুই কিনবে না, তখন শিংচিং এর ভেতরের আগ্নেয়গিরি একদম ফেটে পড়ে। এবার সে আর চুপ থাকার মেয়ে নয়। সে তার প্রিয় বন্ধুকে দোকান সামলাতে বলে নিজেই তাদের পিছু নেয়। একদম নির্ভীক চোখে সে বলে যে যা তোরা চুরি করেছিস তার দাম দিয়ে যা। তার কথা শুনে গুন্ডাটা তো হেসেই কোটিপাটি হয়ে যায় আর বলে যে তোর বসই আমাদের কিছু বলে না, আর তুই কোন লাট সাহেবের বেটি? আমাদের সাথে পাঙ্গা নেওয়ার সাহস তো তোর বসেরই নেই, আর তুই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে চাচ্ছিস? তাদের দলের অন্যজন বলে, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, ভালো চলে এখান থেকে সরে যা, না হলে তোর কপালে কিন্তু অনেক খারাপ কিছু আছে। কিন্তু লাল জ্যাকেট পরা গুন্ডাটা যখন দেখে যে শিংচিং এক চুলও নড়ছে না, তখন সে তার সাঙ্গপাঙ্গদের ডাক দেয়। তারা জানতো না যে তারা কার সাথে পাঙ্গা নিতে যাচ্ছে। শিংচিং তাদের উপর এমন কিক চালায় যে পুরো গ্যাং কয়েক সেকেন্ড একদম ধুলোই মিশে যায়। গুন্ডারা তখন তার কাছে মাফ চাইতে শুরু করে। শিংচিং তাদের কড়া সুরে বুঝিয়ে দেয় যে যা যা জিনিস নিয়েছিস তার লিস্ট বানা, আর দোকানে গিয়ে তার দাম চুকিয়ে আয়। ওদিকে ডাকসিনের বন্ধু মাহা পুরো ঘটনাটা ভিডিওতে রেকর্ড করে ফেলেছিল। শিংচিং তাকে দেখা মাত্র সে ভয় এক কোণে লুকিয়ে পড়ে আর কাঁপতে কাঁপতে ডাকসিনকে ফোন করতে থাকে। শিংচিং তার সামনে এসে জিজ্ঞেস করে, কিছু দেখেছিস নাকি? মাহা কাচুমাচু হয়ে বলে, আমার তো রাতে রাতকানা রোগ আছে, আমি শুধু গন্ধ শুকিয়ে জিনিস চিনি। শিংচিং তার কথা শুনে হাসতে থাকে আর বলে, সঠিক জবাব দিয়েছিস। এর মধ্যে ডাকসিনের গার্লফ্রেন্ড ইয়ানজো দোকানে আসে। শিংচিং এর বন্ধুকে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর ভাবে যে ও তাহলে এই মেয়েটা ডাকসিনের নতুন পার্ট টাইমার। কিন্তু দোকান থেকে বেরোনোর সময় সে চশমা খুলে ভাবতে থাকে, আমি কি সত্যিই আলু থালো চুলের মেয়েটার জন্য টেনশন করেছিলাম? এই মেয়েটা তো আমার থেকে একদমই সুন্দর নয়। তাহলে ডাকসিন কি আমাকে ছেড়ে তার পিছনে যাবে নাকি? সে মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে থাকে, আরে না না, আমি অযথাই ভুল ভাবছিলাম। এদিকে ডাকসিন আজ খুব খুশি ছিল, কারণ সে তার গার্লফ্রেন্ডের বাবার জন্মদিনের জন্য একটা স্পেশাল গিফট তৈরি করেছে। কিন্তু যখন সে ইয়ানজুকে ফোন করে, ইয়ানজু তাকে সাফ এতে মানা করে দেয় আর বলে যে তার বাবার শরীরটা ভালো নেই, আমরা শুধু ঘরোয়া ভাবে সেলিব্রেট করব, তেমন বড় অনুষ্ঠান করব না। ডাকসিন ভেবেছিল হয়তো সাধারণ কোনো অনুষ্ঠান হবে, কিন্তু সত্যিটা ছিল তার ঠিক উল্টো। সে গিয়ে দেখে যে ইয়ানজুর বাবা অন্য এক লোকের সাথে হাসাহাসি করে গল্প করছে আর তাকে মদ খাওয়ার জন্য ঘরে ডাকছে। ডাকসিন এক কোণে লুকিয়ে সব দেখছিল। তার মনের ভেতর তখন রাগ, দুঃখ আর বিশ্বাসঘাতকতার ঝড় বইছিল। সে দেখে যে ইয়ানজুর পাশে তার জায়গায় অন্য কেউ বসে আছে, আর তার হাতে ঠিক সেই গিফটটাই যেটা ডাকসিন অনেক শখ করে ইয়ানজুর জন্য কিনেছিল। কিন্তু ডাকসিন কিছুই করতে পারে না। সেফ দূর থেকে সে ফেল করে তাদের দিকে তাকিয়েই থাকে। সে ভাবতে থাকে যে ইয়ানজু যখন তাকে পাত্তা দিচ্ছিল না, তখন থেকে কি সব চলছে নাকি। সে ফিরে এসে নিজের টেবিলে বসে ঠিকই, কিন্তু তার ভেতরটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল। হঠাৎ সে জোরে হেসে ওঠে আর নিজের উপর নিচে হাসাহাসি করার মতো। বাড়ি ফিরে এসে ওই ডেয়ারি অ্যাপটা খোলে, যেটার কথা শিনজিং বলেছিল তাকে নিজের রাশিফল দেখার জন্য। ভবিষ্যৎবাণীতে লেখা ছিল যে সুখ আর দুঃখ একসাথেই আসবে। কথাটা যেন তার সাথে হুবহু ফলে যাচ্ছিল। সারা রাত সে নিজের মনের যন্ত্রণা ভোলাতে মদে ডুবে থাকে। পরদিন সকালে ডাকসিন ঠিক করে যে সে ইয়ানজুকে মেসেজ করে জিজ্ঞেস করবে যে আগের রাতে যা হয়েছে তার মানে কি। কিন্তু সে টাইপ করতে শুরু করতেই কিছু স্টুডেন্ট দোকানে ঢুকে আর তার মনোযোগ অন্যদিকে চলে যায়।
তারা সবাই ডাকসিনের সাথে গ্রুপ ফটো তুলতে চাইছিল। ঠিক তখনই ইয়াঞ্জুর ফোন আসে। সে তাকে ডিনারে ডাকে। ডাকসিন এতে একটু বিরক্ত হয়, কারণ ওই স্টুডেন্টরাই ছিল দুপুরের একমাত্র কাস্টমার। কিন্তু নিজের মাকে সে বলে যায় যে সে পরের দিন দ্বিগুণ পরিশ্রম করবে, এখন তাকে ডিনারে যেতেই হবে। তার মা একটু অবাক হয়ে তাকালো। দোকান সামলানোর দায়িত্ব সে নিয়ে নেয়। সেই রাতে হটপট রেস্টুরেন্টে ইয়াঞ্জু আর কোনো লুকোচুরি করে না। সে সোজাসুজি বলে যে সে সবটা পরিষ্কার করতে চায়। ডাকসিন কিছু বলতে গেলেই ইয়াঞ্জু তাকে থামিয়ে দিয়ে বলে যে চোজুন আর আমি ছোটবেলার বন্ধু, আমি ওকে শুধু ভালো বন্ধু হিসেবেই দেখি, তুমি আমাদের দেখে ভুল বুঝো না। এই কথা শুনে ডাকসিনের বুক থেকে যেন একটা বড় পাথর নেমে যায়। সে হেসে বলে, হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু মনে মনে সে খুশিতে নাচছিল। ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার পর দুজনে হাত ধরাধরি করে রাস্তায় ঘুরতে থাকে। পথে একটা নতুন নাইট ক্লাব দেখে ডাকসিন উৎসাহ নিয়ে বলে, চলো আমরা ভেতরে যাই। তারা ভেতরে গেলে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ইয়াঞ্জু যখন ওয়াশরুমে যায় তখন একটা গুন্ডা টাইপের মেয়ের সাথে তার দেখা হয়, যে শিয়ালের মাস্ক পরে রাস্তা আটকে দাঁড়িয়েছিল। মেয়েটা অভদ্রভাবে বলে, তাড়াতাড়ি যাওয়ার শখ থাকলে আমার পায়ের তলা দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে যা। তার কথা শুনে ইয়াঞ্জু রেগে গিয়ে তার হাত ঝটকা দিয়ে ওয়াশরুমে চলে যায়। মাস্ক পরা মেয়েটা এটা একদমই মেনে নিতে পারে না। ওয়াশরুম থেকে ফিরে এসে ইয়াঞ্জুর সাথে সাথে শিংজিং এর উপর দোষ চাপিয়ে দেয় আর বলে যে শিংজিং ওই মেয়েদের সাথে জড়িত আছে, সে তাদের সাথে মিলে তাকে বিরক্ত করছে। ডাকসিন তার এই কথা শুনে অনেক রেগে যায়। আর কোনো প্রমাণ ছাড়াই বা শিংজিং এর কথা না শুনেই ডাকসিন তাকে ভুল বুঝতে শুরু করে। সে শুধু বলে যে এখন থেকে নিজের খেয়াল রাখো, আর ইয়াঞ্জুকে নিয়ে সেখান থেকে চলে যায়। শিংজিং এর মনটা একদম ভেঙে চুরমার হয়ে যায়। ইয়াঞ্জুকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় সে বলে, আমার মনে হয় শিংজিকে দোকান থেকে বের করে দেওয়া উচিত, ওর সেখানে কাজ করার একদমই যোগ্যতা নেই। তার কথা ডাকসিন একটু ইতস্তত করে, কারণ এর আগেও সে শিংজিংকে ভুল বুঝেছিল, কিন্তু আসলে শিংজিং কোনো ভুল করেনি। এবারও তার কাছে বিষয়টা একই রকম লাগছিল, কিন্তু ইয়াঞ্জু তাকে জোর দিয়ে বলে, এই বিষয়ে গুরুত্ব দিয়ে ভেবে দেখো আর আমার কথাটা মাথায় রেখো, তাকে তোমার সাথে কাজে রাখাটা ভালো হবে না। এই বলে সে বেশ ড্রামাটিক কায়দায় চলে যায়। ডাকসিন দোকানে ফেরার পর মাহাতাকে ডেকে বলে, ভাই তুমি কি আসল সত্যিটা দেখতে চাও? সে তাকে সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ক্লাবে ওই মেয়েগুলোর হাত থেকে শিংজিং এর সবাইকে বাঁচিয়েছিল। এটি দেখে ডাকসিন তো একদম থ হয়ে যায়। সে ভাবতে থাকে যে আমি কি আবার ওকে ভুল বুঝলাম। স্টাফ রুমে গিয়ে শিংজিং এর ইউনিফর্মটা দেখে সে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে। তখনই তার নজরে পড়ে শিংজিং এর পার্সোনাল নোটবুকটা। প্রতিটা পাতায় দোকানের খুঁটিনাটি সবকিছু লেখা। তার নোট আর অজস্র স্মৃতিতে ডায়েরিটা ভরা। এটা তার কাছে শুধু একটা কাজ ছিল না, এটা ছিল তার জীবনের একটা বড় অংশ। তখনই দোকানের বেল বেজে ওঠে। ভেতরে ঢুকে শিংজিং এর বেস্ট ফ্রেন্ড। সে বেশ ভাব নিয়ে বলে, আপনার কি লজ্জা করে না? বিনা কারণে শিংজিং এর উপর দোষ চাপাচ্ছেন। এবার তো আপনার গার্লফ্রেন্ডের জীবন বাঁচিয়েছে, আপনার তো তাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল, আর আপনি তাকে অপবাদ দিয়ে তাকে কষ্ট দিয়েছেন। এটা শুনে ডাকসিন অনুশোচনায় দগ্ধ হতে থাকে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে বাইরে দৌড়ে যায় আর ট্যাক্সি থামানোর চেষ্টা করে, কিন্তু সব ট্যাক্সি হয় ভর্তি ছিল, নয়তো অন্যদিকে যাচ্ছিল। এতে সে বিরক্ত হয়ে যায় আর বলে যে আজ আমার কপালটাই খারাপ। ঠিক তখনই একদম সিনেমার মতো শিংজিং স্কুটার নিয়ে তার পাশ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু ডাকসিন তাকে দেখতেই পায় না। সে মনে মনে পণ করছিল যে শিংজিং এর কাছে সে ক্ষমা চাইবে। বাথরুমের ওই ভুল বোঝাবুঝির পর সে চায় যে শিংজিং যেন তাকে মাফ করে দেয়। সে শিংজিং এর কাছে গিয়ে বলে যে তুমি যদি খুব রেগে থাকো তবে আমাকে মারতে পারো। শিংজিং জিজ্ঞেস করে, সত্যি আপনি কি অনুমতি দিচ্ছেন আপনাকে মারার জন্য? ডাকসিন আত্মবিশ্বাসের সাথে বলে, হ্যাঁ অবশ্যই, তুমি আমার উপর রেগে থাকলে তোমার রাগটা আমার উপর ঝাড়তে পারো, চাইলে আমাকে মারতেও পারো। এরপর যা ঘটলো তা ছিল একদম ঐতিহাসিক। শিংজিং এক কদম পিছিয়ে গিয়ে এমন জোরে একটা হাই কিক মারে যে ডাকসিন শূন্যে ভাসতে ভাসতে 100 মিটার দূরে গিয়ে আছড়ে পড়ে। ডাকসিন হ্যান্ডসাম হতে পারে, কিন্তু লড়াই এসে একদম লবডঙ্কা। ওদিকে দোকানে তখন খুব বাজে অবস্থা। ডাকসিনের মা সকালে ভুলভাল কিছু খেয়ে বারবার বাথরুমে দৌড়াচ্ছিল। কাস্টমাররা লম্বা লাইনে দাঁড়িয়ে বিরক্ত বোধ করছিল, আর কাউন্টারে কেউ ছিল না। ঠিক তখনই দোকানে শিংজিং ঢোকে। ডাকসিনের মা 1 সেকেন্ড সময় নষ্ট না করে তার ইউনিফর্মটা খুলে তার হাতে ধরিয়ে দিয়ে বলে, এখন সব তোমার হাতে। এটি বলে সে বাথরুমের দিকে ছোটে। সেদিন ডাকসিন আর তার পরিবার যখন দোকানের সেলস রিপোর্ট দেখছিল, এটি দেখে তারা খুব অবাক হয়। দোকানের আয় আগের থেকে 3 গুণ বেড়ে গেছে। এটি দেখে খুশিতে সবাই মেতে ওঠে। ডাকসিনের মা বলে, এই সবকিছু হয়েছে শিংজিং এর জন্য। তখনই ডাকসিনের ফোনে একটা নোটিফিকেশন আসে, শিংজিংকে এমপ্লয়ি অফ দ্য মান্থ হিসেবে বেছে নেওয়া হয়েছে। ডাকসিন খুশিতে এতই আত্মহারা হয়ে যায় যে তার মুখ দিয়ে কথাই আটকে যাচ্ছিল, আর তার পুরো পরিবার খুশিতে নাচতে শুরু করে। ডাকসিনের মা তো আনন্দে গানে জুড়ে দেয়। মনে হচ্ছিল যেন এখনই দোকানের দ্বিতীয় ব্রাঞ্চ খোলার সময় হয়ে গেছে। রাতের শিফটে শিংজিং যখন আসে, ডাকসিন একদম ড্রামাটিক স্টাইলে তার সামনে গিয়ে দাঁড়ায়। সে নিজে গিয়ে উদযাপন করতে করতে বলে, গেস করো তো এই মাসের সেরা কর্মচারী কে হয়েছে?
সিংচিং মনে মনে ভীষণ খুশি হলো, মুখে গম্ভীর ভাব ধরে রাখার চেষ্টা করছিল। সে জিজ্ঞেস করে ডাকসিন কি তাকে আর কিছু বলতে চায়। ডাকসিন তাকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলতে না পেরে চট করে কথা ঘুরিয়ে দেয়। সিংজিং তখন মজা করে বলে যে এই উদযাপনটা বড্ড ছোট হয়ে যাচ্ছে, ডাকসিন কি তাকে একটু পিঠে তুলে সেলিব্রেট করতে পারে। তার কথায় ডাকসিন সরাসরি মানা করে দিয়ে চলে যেতে থাকে। সিংজিং তার পিছু পিছু দৌড়ে বলতে থাকে, আরে অন্তত পিঠে তো একটু তুলতে পারো। ডাকসিন তাকে ধমক দিল। কিছুক্ষণ পরই সিংজিংকে অবাক করে দিয়ে একতোড়া সুন্দর ফুল তার হাতে সে ধরিয়ে দেয়। সিংজিং এটি দেখে তো পুরো থ হয়ে যায়। সে ভাবতেই পারেনি যে ডাকসিন তাকে ফুল দেবে, তা আবার তার প্রিয় গোলাপি গোলাপ। ডাকসিন জানায় যে এই ফুল কৃতজ্ঞতা আর সততার প্রতীক। সে জানতো না যে এই ফুল ভালোবাসার অঙ্গীকারও বোঝায়। সিংজিং তো খুশিতে আত্মহারা হয়ে আবদার করে যে পিঠে জড়ালে মুহূর্তটা আরো স্পেশাল হবে। আর কোনো উপায় না পেয়ে ডাকসিন তাকে 3 সেকেন্ডের জন্য পিঠে তোলে। কিন্তু সিংজিং বাচ্চাদের মতো জেদ ধরছিল, সে আর নামতেই যাচ্ছিল না। ঠিক তখনই ইয়ানজো দোকানে আসে। পরিবেশটা মুহূর্তে একদম থমথমে আর অস্বস্তিকর হয়ে যায়। ডাকসিন ঘাবড়ে গিয়ে বলে যে তারা শুধু সেলিব্রেট করছিল, তাদের মধ্যে আর কিছুই নেই। সিংজিংও তাল মিলিয়ে বলে যে সবটাই স্রেফ মজা ছিল, তাদের মধ্যে আর কিছুই নেই। ইয়ানজো আশ্চর্যজনক ভাবে শান্ত থাকে আর তাদেরকে তেমন কিছুই বলে না, বরং সে আরো সিংজিংকে ডিনারে দাওয়াত দেয়। ডাকসিন অস্বস্তি বোধ করে মানা করতে চাইলো। ঠিক সেই সময় মাহা দোকানে ঢুকে পড়ে। অগত্যা 3 জনকেই বেরোতে হয়। ইয়ানজো তাদের এক দামি রেস্টুরেন্টে নিয়ে যায়। ম্যানেজার তাদেরকে খুব ভালোভাবে ওয়েলকাম জানালেও সিংজিং সাধারণ পোশাকে থাকায় তাকে বেশ অবহেলা করা হয়। অর্ডার দেওয়ার সময় সিংজিং ইংরেজি মেনু বুঝতে হিমশিম খাচ্ছিল, আর ইয়ানজো সেটা দেখে তাকে নিয়ে হাসাহাসি করে। এরপর ইয়ানজো ইচ্ছে করে ম্যানেজারের সাথে দামি ওয়াইন নিয়ে গল্প শুরু করে আর ডাকসিনকে বলে যে ওয়াইনটা সার্ভ করতে, যাতে সে নিজের আভিজাত্য দেখাতে পারে। সিংজিং মনে মনে খুব অপমানিত বোধ করছিল। পুরো ডিনারটাতে সিংজিং খুব বাজে পরিস্থিতিতে ছিল, আর এতে ডাকসিনও ভীষণ অস্বস্তিতে পড়ে। রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় ইয়ানজো আর ডাকসিন হাত ধরাধরি করে আগে হাঁটছিল, আর সিংজিং একা একা পেছনে হাঁটছিল। তখনই দোকান থেকে ডেলিভারি একটা ফোন আসে। ডাকসিন ফোনে বেশ জোরে জোরে কথা বলতে শুরু করলে ইয়ানজো এতে বেশ বিরক্ত হয় আর তার হাতটা ছেড়ে দেয়। সে এমন ভাব করছিল যেন সে ডাকসিনকে চেনেই না। ফোন শেষ হলে ডাকসিন সিংজিংকে দোকানের কাজ বুঝিয়ে দিয়ে ইয়ানজোকে বাড়ি পৌঁছে দিতে চায়, কিন্তু ইয়ানজো তাকে মানা করে দেয়। তখনই লিউ নামের এক ছেলে সেখানে হাজির হয়, যে ইয়ানজোকে আগে থেকে বেশ পছন্দ করত। নিজের গার্লফ্রেন্ডকে অন্য এক ছেলের সাথে দেখে ডাকসিন খুব কষ্ট পায়। অন্যদিকে সিংজিংকে দোকান থেকে চুপি চুপি কিছু টাকা নিতে দেখা যায়। বাড়ি ফিরে ডাকসিন দেখে যে ইয়ানজো তার কোনো মেসেজের জবাব দেয়নি। এতে সে দুশ্চিন্তায় পড়ে যায়। এর মাঝে অন্য একটা ঘটনাও ঘটে যায়। এক মেয়ে তার মাকে কাপড় কিনতে নিয়ে গিয়ে বলে যে যা পছন্দ বেছে নিতে। ডাকসিনের মা অনেকদিন পর কিছু কিনবে বলে খুব খুশি হয়, কিন্তু বিল দেওয়ার সময় ক্যাশিয়ার জানায় যে মেয়েটি 2500 ওয়াইনের ড্রেস নিয়ে টাকা না দিয়ে চম্পট দিয়েছে। তার মা প্রতারিত বোধ করে নিজের পকেট থেকেই টাকা দেয়। বাড়ি ফিরে মেয়েকে ওই নতুন ড্রেস পরে থাকতে দেখে তার রাগ আরো বেড়ে যায়। ওদিকে তার স্বামীও নতুন জামা পরে এসে বলে যে এটা তার ছেলে গিফট করেছে, যা শুনে ডাকসিনের মা রাগে আরো ফেটে পড়ে। ডাকসিন দোকানে ফেরার পথে অজান্তেই রাগের মুখে পড়ে সে। নিজের ছেলে মেয়ের কাছে অবহেলিত আর প্রতারিত বোধ করে ডাকসিনের মা পুরোপুরি ভেঙে পড়ে আর ইন্টারভিউ দিতে রাজি হয় না। কিছুক্ষণ পর সিংচিং দোকানে আসে। তার সেরা কর্মচারী ইন্টারভিউ নেয়ার কথা ছিল, আর সেই ইন্টারভিউতে ডাকসিনের মারও ইন্টারভিউ নেয়ার কথা ছিল। কিন্তু এই ঘটনার জন্য ডাকসিনের মা মন থেকে ভীষণ ভেঙে পড়ে। ইন্টারভিউটা সিংজিং এর হলেও ডাকসিনের পরিবার তার চেয়েও বেশি এক্সাইটেড ছিল। ইন্টারভিউ শেষ হতেই রিপোর্টার ডাকসিনকে সিংজিং এর সাথে একটা প্রমোশনাল ছবি তুলতে বলে, যেখানে সিংজিং তার পিঠে চড়ে থাকবে। ডাকসিন প্রথমে এতে ইতস্তত করছিল আর ভয় ছিল যে ইয়ানজো দেখলে তাদের মধ্যে আবার ভুল বোঝাবুঝি হবে, কিন্তু পরিবারের চাপে আর দোকানের ভালোর জন্য সে শেষমেশ তাদের কথায় রাজি হয়। তবে শর্ত দেয় যে ছবিটা শুধু ইন্টারনাল ব্যবহারের জন্যই হবে। রাতে ডাকসিনের পরিবার সিংজিং এর সাথে আনন্দ করতে শুরু করে। কিছুক্ষণ পর ডাকসিন সেই প্রমোশনাল ছবিটা হাতে পায় আর দেখে যে তাকে ছবিতে ক্রপ করা হয়েছে। ঘাবড়ে গিয়ে সে রিপোর্টারকে ফোন করে জানতে পারে যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে যাচ্ছে। ইয়ানজো এটা দেখলে নির্ঘাত রেগে যাবে। ডাকসিন বারবার ইয়ানজোকে কল করার চেষ্টা করে, কিন্তু সে তার ফোন ধরছিল না। ওদিকে ইয়ানজো এই ছবি দেখে নিজের রাগ আর কষ্ট কমাতে মদ খেতে শুরু করে। ডাকসিন কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে না পেরে শেষে ইয়ানজোর বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। তখনই সে দেখে যে লিশু নামের এক ছেলে, যে ছোটবেলা থেকে ইয়ানজোকে পছন্দ করত, সে ইয়ানজোকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। এটি দেখে ডাকসিনের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। 3 বছরের সম্পর্কে যে বাড়িতে ঢুকার সে কখনো অনুমতি পায়নি, সেখানে লিশু কত অনায়াসে ঢুকে পড়ছে। এই দৃশ্য দেখে ডাকসিন ভীষণ আঘাত পায় আর নিঃশব্দে সেখান থেকে ফিরে আসে। মনমরা হয়ে সে যখন দোকানের দিকে ফিরছিল, তখন দোকানে সিংজিং টেবিল পরিষ্কার করছিল। হঠাৎ পেছন থেকে কেউ তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে আর সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। হামলাকারীরা ছিল সেই রেড লাইট গ্রিন লাইট গ্যাংয়ের ওই 3 গুন্ডা। মেয়েটা মরে গেল কিনা এই ভয়ে তারা সেখান থেকে ভয়ে চম্পট দেয়। ডাকসিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল
আর তাদের ঘাবড়ানো কথাবার্তা শুনে সে বোঝা যায় যে কিছু একটা গোলমাল হয়েছে। সে দ্রুত দোকানে গিয়ে দেখে যে সিংজিং অঘরে পড়ে আছে। সে সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় যে সিংজিং এর অ্যাপেন্ডিক্স ফেটে গেছে আর এখনই অপারেশন করতে হবে। ডাক্সিয়ান এতে একদম অবাক হয়ে যায়। পরদিন সিংজিং এর বন্ধুরা হাসপাতালে পৌঁছে দেখে কান্নাকাটি শুরু করে। তারা সিংজিংকে বকাঝকা করে যে কেন সে এত বড় কষ্টের কথা তাদের কাছে লুকিয়েছে। বন্ধুদের শান্ত করে তারা সিংজিং এর ছোট বোন ইয়ানশাওকে খবর দেয়। ইয়ানশাও তার বোনকে অপরাজেয় মনে করত, তাই সে তার বোনের এই অবস্থা দেখে সে রেগে গিয়ে ওই রেড লাইট গ্রিন লাইট গ্যাং এর লাল চুলো মেয়েটাকে খুঁজে বের করে আর তার নখ দিয়ে আছড়ে দেয়। লাল চুলো মেয়েটা পাল্টা মারতে গেলে ইয়ানশাও তাকে মাটিতে ফেলে দেয়। তখন সবুজ চুলের মেয়েটা সাহায্য করতে এলো সিংজিং এর বন্ধুরা ইয়ানশাওয়ের পক্ষ নিয়ে তাকে আটকে দেয়। অবস্থা বেগতিক দেখে ওই গ্যাং ব্যাকআপ ডাকে। তাদের এক গুন্ডা ইয়ানশাওকে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করতেই এক কড়া থাপ্পড় খায়। গুন্ডাটা খেপে গিয়ে যেই না মারতে যাবে তখনই সিংজিং স্কেটবোর্ড দিয়ে সেখানে হাজির হয়। বন্ধুরা তাকে আগে সব জানিয়ে দিয়েছিল। সিংজিংকে দেখা মাত্রই তারা পিছিয়ে গেল। গুন্ডারা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। সিংজিং শান্ত থেকে খুব সহজেই তাদের কোপকাত করে ফেলে। গুন্ডা দল পালিয়ে যায় আর সিংজিং এর বন্ধুরা খুশিতে তার চারপাশ ঘিরে নাচতে শুরু করে। অন্যদিকে ইয়ানজুর মা ডাক্সিনের পরিবারের খোঁজ নিতে তাদের দোকানে পৌঁছায়। সে ইচ্ছে করে 1 মিলিয়ন ওয়ানের জিনিস অর্ডার দেয় আর সেগুলো বাড়িতে ডেলিভারি দিতে বলে। ডাক্সিনের বাবা তো অর্ডারটা তাড়াতাড়ি নিয়ে নেয়, কারণ এত বড় অর্ডার তারা কখনো পায়নি। ডাক্সিন ফিরে এসে এত বড় অর্ডার দেখে তো একদম অবাক হয়। তার বাবা গর্ব করে বলে যে এই কাস্টমার সে নিজেই জুটিয়েছে। ডাক্সিন আর তর্ক করে না। সে ভাবে যে হয়তো এই কাস্টমার দীর্ঘ সময় তাদের থেকে কেনাকাটা করছিল আর এর জন্য আজকে একসাথে অনেক বড় অর্ডার করেছে। কিন্তু সে জানতো না যে সামনে কি হতে চলেছে। সে যখন মালামাল নিয়ে ইয়ানজুর বাড়িতে পৌঁছায় আর দরজা খুলে সে তো একেবারে থ হয়ে যায়। এটা ছিল ইয়ানজুর নিজের বাড়ি। ইয়ানজুর মা তাকে টিপস দেয় আর সবার সামনে তাকে অপমান করতে থাকে। এসব দেখে ইয়ানজু চুপ করে থাকে। সে কাউকেই কিছু বলে না। ডাক্সিন তখন অপমানিত হয়ে নিঃশব্দে সেখান থেকে চলে যায়। ইয়ানজুর মা তাকে বোঝাতে চাইছিল যে তারা কোন অবস্থানে আছে আর ডাক্সিন তাদের থেকে কতটা নিচে অবস্থান করে। এরপর ইয়ানজুর মা তার কাজের লোকদের বলে যে তারা যেন ওইসব মালামাল বাইরে ফেলে দেয়। এটা দেখে ইয়ানজু নিজের ভুল বুঝতে পারে আর ডাক্সিনকে ফোন করে বলে যেন সে তার মায়ের ব্যবহারে কিছু মনে না করে। ডাক্সিন মুখে বলে যে তার কিছু মনে হয়নি, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে ভেতর থেকে একদম ভেঙে পড়েছে। সে ব্রিজের উপর দাঁড়িয়ে ভাবতে থাকে যে কিভাবে তার সম্মান ধুলে মিশিয়ে দেওয়া হয়েছে আর ইয়ানজু তাকে কিছুই বলেনি। সে তার মাকে একবারের জন্য থামায়নি আর ডাক্সিনের পক্ষ নিয়েও সে কোনো কথা বলেনি। 3 বছরে কেন ইয়ানজু কখনো তাকে তার পরিবারের সাথে আলাপ করেনি তা সে এবার বুঝতে পেরেছে। তার চোখ জলে ভরে ওঠে। ইয়ানজু বারবার তাকে কল করলেও সে আর তার ফোন ধরে না। ইয়ানজু দোকানে পৌঁছালে ডাক্সিনের মা জানায় যে সে দোকানে নেই, হয়তো সিংজিং এর সাথে দেখা করতে হাসপাতালে গেছে। ইয়ানজু তড়িঘড়ি করে হাসপাতালে যায়, কিন্তু সেখানে গিয়ে শুধু সিংজিংকেই দেখতে পায়। সে সাথে সাথে এক কঠোর সিদ্ধান্ত নেয়। সে সিংজিংকে বলে যে সিংজিং আসার পর থেকে সে আর ডাক্সিনের মধ্যে শুধু ভুল বোঝাবুঝি হচ্ছে আর লড়াইয়ের মধ্য দিয়ে জড়িয়ে পড়ছে তারা। এটা শুনে সিংজিং অপরাধ বোধে ভুগতে থাকে আর তার কষ্ট হতে থাকে। এটা ভেবে যে তার জন্য ডাক্সিনের সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। সে ইয়ানজুর সাথে ভালো থাকতে চায়, শুধু শুধু সে তাদের মাঝখানে ঝামেলা পাকাচ্ছে। আর সে মনে করে যে তার এখন চাকরি ছেড়ে দেওয়াটাই ভালো সিদ্ধান্ত হবে। আর এটা ভেবেই সে চাকরিটা সত্যি সত্যিই ছেড়ে দেয়। সিংজিং এর চাকরি ছাড়ার কথা শুনে ডাক্সিন খুব চিন্তিত হয়ে পড়ে যে সিংজিং কেন হুট করে চাকরিটা ছেড়ে দিয়েছে। সে তো এ ব্যাপারে তার সাথে কোনো কথাই বলেনি, কিন্তু সিংজিং তাকে বোঝায় যে সে আগে থেকে চাকরি ছাড়তে চেয়েছিল। সে শুধু প্রমাণ করতে চেয়েছিল যে সে খারাপ মানুষ নয়, তাই সে এতদিন এখানে পড়েছিল। দোকান ছাড়ার পর সিংজিং তার ছোট বোনের দেখাশোনার জন্য দিনে খাবার ডেলিভারি আর রাতে রেস্টুরেন্টে প্রমোশনের কাজ করতে শুরু করে। কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। একদিন সিংজিং বাড়ি ফিরে দেখে যে লোকজন তাদের জিনিসপত্র প্যাক করছে। বাড়িওয়ালা তাদের সাথে প্রতারণা করেছিল, তাই হুট করেই ঘর ছেড়ে দিতে হচ্ছে। নিরুপায় হয়ে সিংজিং আর তার বোন এক রাতে একটা পাবলিক বাতে কাটায়। ওই রাতে সিংজিং এর বোন তাকে এত যত্নের জন্য ধন্যবাদ জানায় আর কথা দেয় যে একদিন সে তার সব ঋণ শোধ করে দেবে। বোনের কথা শুনে সিংজিং এর মনটা একটু হালকা হয়, কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে যে তার বোন সেখানে নেই। সে একটা চিরকুট ফেলে পালিয়েছে। তাদের জমানো সব টাকাও সে সাথে করে নিয়ে গেছে। এইটি দেখে সিংজিং যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না। সে ভাবছিল যে আমি কাকে বিশ্বাস করব, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম আর বিশ্বাস করতাম, সে আমার সাথে এমন কাজ কি করে করতে পারলো। তার বোনের চিরকুটটা পড়ে সিংজিং কান্নায় ভেঙে পড়ে। ওদিকে ডাক্সিনের মা জানতে পারে যে দোকানের ওই পার্ট টাইমের মেয়েটা বিপদে পড়ে এখন পাবলিক বাতে থাকছে।
চিন্তিত হেসে তখনই তাকে খুঁজতে চলে যায়। অন্যদিকে ড্যাক্সিন আর ইয়াঞ্জুর সম্পর্কে 3 বছর পূর্ণ হওয়ায় ড্যাক্সিন তাকে অপেরা দেখার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু এতে ইয়াঞ্জু বেশ অস্বস্তিতে পড়ে যায়। কিন্তু এর আগে একজন ডিরেক্টরের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য ওই সময়টা সে ফিক্সড করে ফেলেছিল। সে ড্যাক্সিনকে সরাসরি না বলতে না পেরে পরদিন ফোন করে বাহানা দেয় যে কোম্পানিতে খুব জরুরি একজন ক্লায়েন্ট এসেছে, তাই সে যেতে পারবে না। ড্যাক্সিন মনে কষ্ট পেল, মুখে বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না। সেই রাতে ড্যাক্সিন একা অপেরা হলে বসে খুব অস্বস্তি বোধ করছিল। সে জানতোই না যে একই জায়গায় ইয়াঞ্জু উপস্থিত আছে, ওই ডিরেক্টর আর তার ক্লায়েন্টের সাথে। বাড়ি ফেরার সময় ড্যাক্সিন শুনতে পায় যে ঘরে কেউ হাঁটছে। সে দেখে যে সাদা পোশাক পরা একটা মেয়ে নিচে নেমে আসছে। প্রথমে সে এতে ঘাবড়ে গেল, পরে বুঝতে পারে যে ওটা সিংজিং। তার মা জানায় যে সিংজিং এর অবস্থা দেখে সে মায়ায় পড়ে গেছে আর তাকে তাদের বাড়িতে নিয়ে এসেছে। ড্যাক্সিনের মার কথা শুনে ড্যাক্সিন ভয় পেয়ে যায় যে ইয়াঞ্জু যদি এটা দেখে তাহলে আবার তাদের মধ্যে ঝামেলা হবে, কিন্তু তার মা ছেলের কথায় কোনো কান দেয় না। পরদিন ড্যাক্সিন ইয়াঞ্জুর মন ভালো করতে দামি মিউজিক টিকিট কিনে, যাতে আগের রাতের অপেরা মিস হওয়ার ক্ষতিপূরণ করা যায়। সে ইয়াঞ্জুকে ফোন করে এই সুখবরটা দেয়। রাতে তারা থিয়েটারে যায়, কিন্তু সিট ভালো না থাকায় ড্যাক্সিন বারবার তার কাছে ক্ষমা চাইতে থাকে। ইয়াঞ্জু মুখে বলে যে কিছু মনে করেনি, কিন্তু তার চেহারা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে এতে বেশ অখুশি। শো শেষ হওয়ার পর ড্যাক্সিন তাকে ডিরেক্টরের সাথে দেখা করার ভিআইপি পাস দিয়ে অবাক করে দেয়। নিজের পরিচয় লুকাতে ইয়াঞ্জু মাস্ক পরে নেয়। ঠিক সেই সময় লিসু তাকে দেখে ফেলে। এরপর ড্যাক্সিন কোথাও যাওয়ার প্রস্তাব দিল। ইয়াঞ্জুর শরীর ভালো নেই বলে ট্যাক্সি নিয়ে চলে যায়। ড্যাক্সিন একা দাঁড়িয়ে অনুভব করে যে তাদের সম্পর্কটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তাদের সম্পর্কের শুরুতে তো এরকম ছিল না, তারা একসাথে খুব ভালো ছিল, কিন্তু যত দিন যাচ্ছে তাদের মধ্যে যেন অন্যরকম একটা দূরত্ব বাড়ছে, যেটা সে বুঝতে পারছে না। ক্লান্ত ইয়াঞ্জু একেবারে চলে যায়, যেখানে লিসু তাকে সান্ত্বনা দেয়। ড্যাক্সিন বারবার ইয়াঞ্জুকে কল করলেও সে তার ফোন তোলে না, সে তখন অন্য কারো কাছে ছিল। এর মধ্যে মেয়র সিংজিং কে ফোন করে জানায় যে সে সেলস কম্পিটিশনে বিজয়ী হয়েছে। তার মন না চাইলেও সিংজিং পুরস্কার নিতে কোম্পানিতে যায়। লিফটে ইয়াঞ্জুর সাথে তার দেখা হয়। দুজনে স্বাভাবিক থাকলেও পরিবেশ ছিল থমথমে। পুরস্কার অনুষ্ঠানে সিংজিং চ্যাম্পিয়ন ইউনিফর্ম পরে নগদ পুরস্কার আর মিউজিক টিকিট পায়। পুরস্কার দেয় ডিরেক্টর শিও। অনুষ্ঠানের পর সিংজিং ইয়াঞ্জুকে এক কোণে পেয়ে সোজাসুজি ধরে। সে বলে যে ইয়াঞ্জু মিথ্যে বলেছে আর ড্যাক্সিনকে ছেড়ে ডিরেক্টর শিওর সাথে মিউজিক দেখতে গিয়েছিল। ইয়াঞ্জু তাকে বলে যে এটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার আর এটার কৈফিয়ত সে সিংজিংকে দেবে না, কিন্তু সিংজিং তাকে বলে যে আমি তো তোমার আর ড্যাক্সিনের সম্পর্কের কথা ভেবেই চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, অথচ তুমি ড্যাক্সিনের সাথেই ছলনা করছো, তুমি তার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছো, তুমি তার সাথে প্রতারণা করছো। নিজের সম্পর্কের কথা ভেবে ইয়াঞ্জুর অনুশোচনা হতে থাকে আর সে ড্যাক্সিনকে খুঁজতে দোকানে যায়, কিন্তু সে সেখানে ছিল না। দোকানে থাকা মা জানায় যে ড্যাক্সিন হয়তো বাড়িতে গেছে। ইয়াঞ্জু ড্যাক্সিনের বাড়িতে পৌঁছালে তার মা তাকে চিনে নিয়ে ভেতরে রাখে। এর মধ্যে মা ড্যাক্সিনকে মেসেজ করে দেয় যে ইয়াঞ্জু তাকে খুঁজছে। এই মেসেজ পাওয়া মাত্রই ড্যাক্সিন বাড়ির দিকে দৌড়ায়। ঠিক সেই সময় সিংজিংও বাড়িতে এসে পৌঁছায়। দরজায় ইয়াঞ্জু দুজনকে আবার একসাথে দেখে সাথে সাথে সে আবার ভুল বুঝতে শুরু করে আর ড্যাক্সিনের কোনো কথা না শুনে ট্যাক্সি নিয়ে চলে যায়। ড্যাক্সিন অনেক চেষ্টা করে তাকে থামাতে পারে না আর সে পুরোপুরি ভেঙে পড়ে। এই ঘটনায় সিংজিং আবারও অপরাধ বোধে ভুগতে থাকে। সে দোকানে গিয়ে ড্যাক্সিনকে জিজ্ঞেস করে যে সে কেন ইয়াঞ্জুকে বলেনি যে সিংজিং অনেক আগেই চাকরি ছেড়ে দিয়েছে। ড্যাক্সিন উত্তর দেয় যে সেই সুযোগ সে পায়নি, কারণ ইয়াঞ্জু তাকে সে কথা বলার সুযোগটাই দিচ্ছে না। রাতে ড্যাক্সিন দোকানের কাউন্টারে বসে ইয়াঞ্জুর রাগ আর না পড়া মেসেজগুলোর কথা ভেবে কাঁদতে থাকে। সে ঠিক করে তার সম্পর্কে এভাবে ভাঙতে দেয়া যায় না। সে ইয়াঞ্জুর বাড়ি গিয়ে তার মাকে জানায় যে সে ইয়াঞ্জুর বয়ফ্রেন্ড আর সে অনুরোধ করে যেন সে তাদের সম্পর্কে নাক না গলায়। তার কথা ইয়াঞ্জুর মা উপরে উপরে রাজি হলেও আড়ালে ড্যাক্সিনের পরিবারে খোঁজ নিতে শুরু করে। সে ড্যাক্সিনের মাকে ফোন করে এক দামি ইন্স্যুরেন্স করানোর প্রস্তাব দেয়। এই কথা শুনে তার মা তো খুশিতে আত্মহারা হয়ে যায়। সে বুঝতেই পারে না যে ইয়াঞ্জুর মা আসলে তার ছেলেকে নিয়ে তামাশা করছে। শুধু তাই নয়, ইয়াঞ্জুর মা ড্যাক্সিনের বাবাকে ইয়াঞ্জুর ড্রাইভার বানিয়ে নেয় আর অনেক টাকা বেতনও দেয়। ড্যাক্সিনের বাবার কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগে। রাতে ড্যাক্সিনের পরিবার এই ভালো খবরগুলো নিয়ে উদযাপন করছিল, কিন্তু ড্যাক্সিনের মুখে কোনো হাসি ছিল না। পরদিন ইয়াঞ্জু ড্যাক্সিনকে দেখা করার জন্য মেসেজ করে। তারা ওগোডিয়ানায় যায়। সেখানে ইয়াঞ্জুর কোনো রকম আবেগ না দেখিয়ে সম্পর্কটা চুকিয়ে ফেলতে চায়। সে জানায় যে এই সম্পর্কটা বয়ে বেড়ানো তার পক্ষে আর সম্ভব নয়। ড্যাক্সিন তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইয়াঞ্জু একবারও পেছনে ফিরে তাকায় না। সে ডিরেক্টর শিওর লাক্সারি কারে উঠে চলে যায়, কারণ ইয়াঞ্জুর মধ্যে এখন আরো বেশি লোভ জেগে গেছে। সে সাধারণ এক ছেলেকে বিয়ে করে সারা জীবন পস্তাতে চায় না। সে তার থেকেও ধনী কাউকে বেছে নিয়েছে যে অর্থ সম্পদ সে ডিরেক্টর শিওর মধ্যে দেখেছে। বিধ্বস্ত ড্যাক্সিন আবার দোকানে ফিরে আসে। তার মা তার ব্রেকআপের কথা জানতো না। সে উল্টো ড্যাক্সিনকে বলে যে ইয়াঞ্জুর জন্ম সময়টা জেনে নিতে। ড্যাক্সিন শুধু একটা ম্লান হাসি দিয়ে তার মাকে পাঠিয়ে দেয় আর কাউন্টারে বসে নিজের যন্ত্রণাগুলো অনুভব করতে থাকে। পরদিন ইয়াঞ্জুর মা তাকে কোম্পানিতে অনেক উঁচু পদ দেয় আর আসল সত্যিটা জানায় যে ইয়াঞ্জু ওই কোম্পানির বড় শেয়ার হোল্ডারের মেয়ে।
এটা শুনে ড্যাক্সিন তো একদম স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে যে তার গার্লফ্রেন্ড আসলে বিশাল ধনী ঘরের উত্তরাধিকারী, যা সে এতদিন জানতো না। সে জানতো যে ইয়ানজুর পরিবারের অবস্থা তাদের থেকে ভালো, কিন্তু সে যে এতটা ধনী সেটা সে কল্পনাও করেনি। সে নিজেকে ভীষণ প্রতারিত বোধ করছিল। সে ইয়ানজুকে জিজ্ঞেস করে যে কেন সে নিজের পরিচয় গোপন রেখেছে। ইয়ানজু উল্টো ডাক্সিনকে দোষ দিতে থাকে যে সিংজিং এর সাথে জড়িয়ে পড়েছে আর তার সাথে প্রতারণা করছিল। তার কথা শুনে ডাক্সিন একেবারে অবাক হয়ে যায়। ঠিক তখনই সে তার বাবাকে দেখে যে এখন ইয়ানজুর ড্রাইভার হিসেবে কাজ করছে। তার বাবা তাকে জানায়নি যে সে ইয়ানজুর ড্রাইভার হিসেবে আছে। এই সিন দেখে ড্যাক্সিন ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে ইয়ানজুর উপর চিৎকার করে বলে যে ইয়ানজু বারবার তাদের মধ্যকার সামাজিক ব্যবধানটা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ইয়ানজু তার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। ডাক্সিন বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ডাক্সিনের মা আড়াল থেকে সবকিছু দেখে, আর এই পুরো ব্যাপারটা বুঝতে পেরে তার মনটাও টুকরো টুকরো হয়ে যায়। ইয়ানজু আর তার মাঝে ভেতরে ভেতরে এরকম গেম খেলছিল তাদেরকে অপমান আর লাঞ্ছিত করার জন্য, সেটা সে কোনোভাবেই বুঝেনি। সে বীমা পলিসি ফাইনাল করার বাহানায় ইয়ানজুর বাড়ি যায় আর নিজের সবটুকু সাহস সঞ্চয় করে ইয়ানজুর মাকে বলে, আপনার মেয়ের বয়ফ্রেন্ডও কারোর খুব আদরের সন্তান। আপনি যেমন আপনার মেয়েকে ভালোবাসেন, তেমনি আপনার মেয়ের যে বয়ফ্রেন্ড তাকেও তার মা বাবা খুব ভালোবাসে। শুধু টাকা দেখে মানুষকে বিচার করবেন না। আপনি ধনী হলেও যেমন আপনার মন আছে, আমরা গরিব, আমাদেরও মন আছে। আমরা আমাদের সন্তানকে ততটাই ভালোবাসি যতটা ভালো আপনি আপনার সন্তানকে বাসেন। ওদিকে ডাক্সিনের বাবা ছেলের কষ্ট সহ্য করতে না পেরে ড্রাইভারের চাকরিটা ছেড়ে দেয়। সে বাড়ি ফেরার সময় স্ত্রীর জন্য তার পছন্দের চিকেন ফিট নিয়ে আসে। দুজনে কোনো কথা না বলেই খাবার খেতে শুরু করে আর নিঃশব্দে একে অপরকে সামলে নেয়। ডাক্সিন মন খারাপ করে সমুদ্রের ধারে বসে নিজের কষ্ট বলতে মদ খাচ্ছিল। ঠিক তখনই সূর্যের আলোর মতো সিংজিং সেখানে এসে হাজির হয়। নেশার ঘরে ডাক্সিনের মনে হয় যে সে হয়তো ভুল দেখছে, তাই সে সিংজিং এর গালটা আলতো করে টিপে পরীক্ষা করতে চায়। সিংজিং কিছু মনে করে না। সে ডাক্সিনের সব কথা চুপচাপ শোনে আর তার সাথে বসে ড্রিঙ্ক করতে থাকে। যে মানুষটাকে সে বছরের পর বছর ভালোবেসেছে তাকে শিশুর মতো কাঁদতে দেখে সিংজিং এর বুকটা ফেটে যাচ্ছিল। সে তো চায়নি যে তার ভালোবাসার মানুষটা কখনো এভাবে কষ্ট পাক আর এভাবে শিশুর মতো কান্না করুক। সে মাতাল ডাক্সিনকে হোটেলে পৌঁছে দিয়ে ঘুম পাড়ায় আর খুব ধীরে ধীরে নিজের মনের কথাগুলো তাকে বলতে থাকে। সে জানায় যে ছোটবেলায় যখন ডাক্সিন তার জীবন বাঁচিয়েছিল তখন থেকে সে তাকে ভালোবাসে। দীর্ঘ 10 বছর পরে যখন ডাক্সিন নিজের কনভেনিয়েন্স স্টোর খোলে তখন ভাগ্য তাদের আবার মেলায়। সিংজিং রোজ ওই দোকানের সামনে দিয়ে যেত শুধু তাকে একবার দেখার জন্য। রোদ হোক বা বৃষ্টি, যে কোনো ঋতুতেই সে তাকে দূর থেকে ভালোবেসে গেছে আর এখনো সেরকমই। একদিন ইয়ানজু কাজের প্রয়োজনে দোকানে আসে। ডাক্সিনের সাথে তার দেখা হওয়াটা ছিল বেশ অস্বস্তিকর। ইয়ানজু জানায় যে ডাক্সিনকে একটা প্রমোশনাল ভিডিও শুট করতে হবে, কিন্তু ডাক্সিন এতে কোনো উৎসাহ দেখায় না, বরং সে দ্রুত সেখান থেকে চলে যায়। শুটিং এর দিন ডাক্সিন আর সিংজিং চমৎকার ভাবে কাজ করে। তাদের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো, যা দেখে দূর থেকে ইয়ানজু হিংসায় জ্বলছিল। শুটিং চলাকালীন ডাক্সিন তার পুরনো সুপারভাইজারের সাথে তর্ক করে। এটা শুনে ইয়ানজু ডিরেক্টর শিওকে নিয়ে ক্ষমা চাইতে আসে। ডাক্সিন মার্জিত ভাবে মাথা নিচু করে ঠিকই, কিন্তু সিংজিং সাথে সাথে ডাক্সিনের হাত ধরে তাকে সোজা করে দাঁড় করায়। সে চায় না যে ডাক্সিন কারো কাছে মাথা নত করুক। যে তাকে অপমান করবে এখন সে আর তাকে ছেড়ে দেবে না। সে সবার সামনে ঘোষণা করে যে কেউ যদি ডাক্সিনকে বিরক্ত করে আর অপমান করার চেষ্টা করে তবে সে তার ঢাল হয়ে দাঁড়াবে। সে কোনোভাবেই তাকে আর ছেড়ে দেবে না। শুটিং শেষ করে ইয়ানজু ডিরেক্টর শিওকে ফোন করে অভিযোগ করে যে ডাক্সিন কোম্পানিতে ফিট হচ্ছে না, তাকে এখান থেকে বের করে দেওয়া উচিত। ঠিক তখনই ডাক্সিনের মা ইয়ানজুর কথাগুলো শুনে ফেলে আর তাকে কড়া কথা শুনিয়ে দেয়। ইয়ানজু এতে খুব লজ্জিত হয়। ওদিকে প্রমোশনাল ভিডিওটি ভাইরাল হয়ে যায় আর দোকানে বিক্রি অনেক বেড়ে যায়। কোম্পানিতে শিও ইয়াংজোর যোগ্যতার প্রশংসা করার পাশাপাশি ডাক্সিনকে খুব কুল বলে খেপাতে থাকে। কিন্তু কথা বলতে বলতে শিও এক মস্ত বড় ভুল করে বসে। সে পুরনো এক গোপন কথা ফাঁস করে দেয়। তার কথা শুনে ইয়ানজোর মনে সন্দেহ জাগলে সে পুরনো রেকর্ড চেক করে দেখে যে একটা বড় প্রজেক্টে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ডাক্সিনের নাম লেখা ছিল, অথচ ওই প্রজেক্টটা সামলে ছিল ইয়ানজো। চাপের মুখে শিও অবশেষে আসল সত্যিটা বলে দেয়। 3 বছর আগে যখন ইয়ানজো কাজে বড়সড় একটা ভুল করেছিল তখন ডিরেক্টর শিও ডাক্সিনকে ভয় দেখিয়েছিল। সে বলেছিল যে ডাক্সিন যেন সেই দোষ নিজের ঘাড়ে তুলে নেয় যাতে ইয়ানজোর চাকরিটা বেঁচে যায়। অর্থাৎ 3 বছর আগে ডাক্সিন নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে নিজে মিথ্যে অপবাদ মাথায় নিয়েছিল, আর আজ সেই মেয়েটি তাকে ধোঁকা দিচ্ছে। আসল সত্য জানতে পেরে ইয়ানজো প্রচন্ড অনুশোচনায় দগ্ধ হতে থাকে। সে ডাক্সিনকে ফিরে পাওয়ার সিদ্ধান্ত নেয় আর তার কাছে ক্ষমা চাইতে চায়। সেই রাতে সে ডাক্সিনের কাছে ছুটে যায় আর কান্নায় ভেঙে পড়ে ডাক্সিনকে জড়িয়ে ধরে। সে জিজ্ঞেস করে যে ডাক্সিন কেন কখনো তাকে এই ত্যাগের কথা জানায়নি, কিন্তু ডাক্সিন তাকে আলতো করে সরিয়ে দিয়ে জানায় যে সে নিজের জীবনে অনেক এগিয়ে গেছে। ইয়ানজো দমে যাওয়ার পাত্রী নয়। সে কোম্পানির চেয়ারম্যানকে বলে যে ডাক্সিনকে ফ্রাঞ্চাইজি ডিভিশনে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে। এই খুশির খবর দিতে
ইয়াঞ্জু দোকানে পৌঁছালে ডাক্সিন খুব বিনয়ের সাথে তার প্রস্তাবটি ফিরিয়ে দেয়। সে বলে সে নিজেকে এই পদের যোগ্য মনে করে না। ইয়াঞ্জু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারপরও ডাক্সিন দৃঢ়ভাবে জানায় যে তাকে শিংজিং এর শিফট দেখতে হবে, আর সে চায় না যে শিংজিং আর তার মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি থাকুক। হতাশ হয়ে ইয়াঞ্জু ডাক্সিনের বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। ডাক্সিনের মা বাড়িতে ফিরলে ইয়াঞ্জু তার মার সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু তার মায়ের ব্যবহার তখনও বেশ শীতল ছিল। কিন্তু ইয়াঞ্জু যখন ডাক্সিনের মাকে কোম্পানির বড় অফারটির কথা জানায়, এটি শুনে ডাক্সিনের মা খুশিতে একদম বাক হয়ে যায়। সে ইয়াঞ্জুকে কথা দেয় যে সে ডাক্সিনের সাথে কথা বলবে আর ডাক্সিনের প্রস্তাবটি ফেরাতে পারবে না। ঠিক তখনই শিংজিং বাড়ি থেকে বাইরে আসে। তাকে দেখা মাত্রই ডাক্সিনের মায়ের পুরো ভাবভঙ্গি বদলে যায়। তার চোখে মুখে মমতা আর ভালোবাসা উপচে পড়ছিল, ঠিক যেন নিজের মেয়ে। এই দৃশ্য দেখে ইয়াঞ্জু খুব অস্বস্তি বোধ করছিল, কারণ ডাক্সিনের মায়ের কাছে শিংজিং আর তার তফাৎটা একদম স্পষ্ট ছিল। ডাক্সিনের মা বাড়ির ভেতরে যেতেই শিংজিং আর ইয়াঞ্জুর মধ্যে একটা বিরক্তিকর অবস্থা তৈরি হচ্ছিল। তারা যেন দুজনের কাউকে সহ্য করতে পারছিল না, যেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। শেষমেশ ডাক্সিনের মায়ের চাপে পড়ে ডাক্সিন কোম্পানিতে যোগ দেয় ঠিকই, কিন্তু মন থেকে সে মোটেও খুশি ছিল না। তবুও প্রথম দিনে সে এত বুদ্ধিমত্তার সাথে কাজ করে যে সবাই তার কাজ দেখে মুগ্ধ হয়ে যায়। ইয়াঞ্জু ডাক্সিনের এই বিচক্ষণতা দেখে আবারও তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। সন্ধ্যাবেলায় ডাক্সিন ফুলের দোকান থেকে একটা সুন্দর তোড়া কিনে। তার মুখে ছিল একটা হাসি, কিন্তু দোকানে পৌঁছে সে কিছুটা ঘাবড়ে যায়। সে দেখে যে শিংজিং ভেতরে কাজ করছে। সে ধীরে ধীরে দরজা খোলে। একই সময় ইয়াঞ্জু তার গাড়িতে বসে ডাক্সিনের স্মৃতিতে বুঁদ হয়েছিল। হুট করেই তার মনে হয় যে ব্রেকআপ করে সে বড় ভুল করেছে। সে সাথে সাথে ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে দোকানের দিকে নিয়ে যেতে বলে, কিন্তু দোকানে পৌঁছে সে যা দেখে তাতে সে বোঝা যায় যে তার জায়গাটা অন্য কেউ দখল করে নিয়েছে। শিংজিং আর ডাক্সিন দুজনকে একসাথে খুব সুখী দেখাচ্ছিল। এই সিন দেখে ইয়াঞ্জু চুপচাপ সেখান থেকে চলে যাওয়ায় বুদ্ধিমানের কাজ মনে করে, কিন্তু ইয়াঞ্জু সহজে হার মানের মানুষ নয়। সে সাথে সাথে তার মাকে ফোন করে একটা বারে দেখা করতে ডাকে। সে জানায় যে আমি ডাক্সিনকে যে কোনো মূল্যে ফিরে পাবই। পরদিন ছিল ডাক্সিনের অফিসিয়াল প্রথম দিন। ইয়াঞ্জু কৌশল করে নিজেকে ডাক্সিনের পার্টনার বানিয়ে নেয়। তাদের একটা স্টোর পরিদর্শনে পাঠানো হয়, কিন্তু স্টোর ম্যানেজার কর্পোরেট লোকজন একদম পছন্দ করতো না। সে সব জানিয়ে দেয় যে তাদের ওখানে কোনো কর্পোরেটের সাহায্যের দরকার নেই। কথা কাটাকাটির এক পর্যায়ে ম্যানেজার ইয়াঞ্জুকে ধাক্কা দিতে গেলে ডাক্সিন ঝট করে তাকে ঝাপটে ধরে বাঁচিয়ে নেয়, আর এতে ডাক্সিনের কবজিতে বেশ চোটও লাগে। ডাক্সিন আহত হওয়ার খবর পেয়ে শিংজিং কোনো কিছু না ভেবে হাসপাতালের দিকে ছুটে। কেবিনে ঢুকে সে দেখে যে ইয়াঞ্জু আগে থেকে সেখানে আছে। রাগে শিংজিং তাকে সরিয়ে দেয়। ইয়াঞ্জু চালাকি করে বলে ও আমার জন্য আঘাত পেয়েছে, তাই ওর যত্ন নেওয়ার দায়িত্ব আমারই। ঠিক তখনই ডাক্সিনের জ্ঞান ফিরে এসে ইয়াঞ্জুকে কেবল একটা ফর্মাল হেলো বলে আর শিংজিংকে জিজ্ঞেস করে তোমার পরীক্ষা কেমন হয়েছে। ডাক্সিনের এই অবজ্ঞা ইয়াঞ্জুর বুকে তীরের মতো বিঁধে। সে হিংসায় আর হতাশায় ম্লান হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় সে আড়াল থেকে ডাক্সিন আর শিংজিং এর খুনসুটি শুনছিল, যা তার মনকে আরো ভারী করে তোলে। তার কষ্ট আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। কিছুদিন পর ইয়াঞ্জু দোকানে একটা নতুন কন্ট্রাক্ট নিয়ে আসে। সে ঘোষণা করে যে দোকানটিকে এখন থেকে কোম্পানির ডিরেক্ট আউটলেট বানিয়ে দেওয়া হবে। ইয়াঞ্জু জানায় যে সে দোকানে একজন নতুন ম্যানেজার নিয়ে আসবে আর শিংজিংকে করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তার কথার ধরনটা পেশাদার মনে হলো আসল উদ্দেশ্য ছিল ডাক্সিনকে যেভাবেই হোক ফিরে পাওয়া। ঠিক তখনই ডাক্সিনের ফোনে একটা জরুরি কল আসায় সে বাইরে চলে যায়। ইয়াঞ্জু এই সুযোগে ডাক্সিনের মাকে পটাতে শুরু করে। সে তার মায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাকে এক দামি উপহার দেয়। এটি দেখে ডাক্সিনের মা তো একদম খুশিতে আত্মহারা হয়ে যায়। শিংজিং দূর থেকে এসব দেখে ভীষণ অস্বস্তি বোধ করছিল। সে মন খারাপ করে চুপি চুপি বাইরে বেরিয়ে আসতে ইয়াঞ্জু তার পিছু নেয় আর খুব অহংকার নিয়ে বলে দেখেছ, আমি যা চাই তার ঠিকই হাসিল করে নেই। আমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার সাহস দুনিয়ার কারো নেই, কিন্তু আমি চাইলে যে কারো জিনিসই কেড়ে নিতে পারি। সেই রাতে ইয়াঞ্জু সরাসরি ডাক্সিনের মাকে ডিনারে ডাকে। ডাক্সিনের মা ইয়াঞ্জুর ব্যবহারে আগে থেকে মুগ্ধ ছিল, তাই সে তাকে না করতে পারে না। ডিনারের সময় ডাক্সিনের মা একটু নেশা করতেই ইয়াঞ্জুর আরো প্রশংসা শুরু করে আর সরাসরি ডাক্সিনকে বলে ডাক্সিন, তোর ইয়াঞ্জুর সাথে সেটেল হয়ে যাওয়া উচিত। ইয়াঞ্জুই তোর জন্য সেরা মেয়ে। নেশার ঘরে ডাক্সিনের মা ইয়াঞ্জুকে জড়িয়ে ধরে নিজেদের সম্পর্কে সবুজ সংকেত দিয়ে দেয়। শিংজিং এক কোণে দাঁড়িয়ে সবটা দেখছিল। তার মনে তখন দুঃখ, নিরাশা আর এক বুক হাহাকার শুরু হয়। ইয়াঞ্জুকে বাড়ি পৌঁছে দিয়ে ডাক্সিন যখন ফিরে, শিংজিং তখন ডাক্সিনের মায়ের যত্ন নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নেশার ঘরে ডাক্সিনের মা শিংজিংকে ভুল করে ইয়াঞ্জু বলে ডাকতে থাকে। এটা দেখে শিংজিং মনে আরো বেশি কষ্ট পেতে থাকে। তবু সে বড়দের সম্মান দিয়ে মুখে এক চিলতে মিথ্যে হাসি ফুটিয়ে নিজের কষ্টটা চেপে রাখে। এই প্রথম ডাক্সিন তার মায়ের উপর ভীষণ রেগে যায়, কারণ তার মায়ের এই কর্মকাণ্ড তার একদমই ভালো লাগছিল না। সে বুঝতে পারছিল না যে তার মা এত জলদি কিভাবে তার মত পাল্টে ফেলেছে। ইয়াঞ্জুর চালাকি ব্যবহারে ডাক্সিনের মা তাকে আবারও চাপ দিতে থাকে, কিন্তু ডাক্সিন মনে মনে পণ করে ফেলেছিল যে সে আর পুরনো সম্পর্কে ফিরবে না। সে তার মাকে সব জানিয়ে দেয়
যে আমি আমার সিদ্ধান্ত আর বদলাবো না। এবার মা আর ছেলের মধ্যেই প্রথম এত বড় ঝগড়া শুরু হয় আর তাদের সম্পর্কেও ফাটল ধরতে শুরু করে। ডাক্সিন এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি ছিল। পরদিন ডাক্সিন ইয়াঞ্জুকে ডিনারে ডেকে সোজাসুজি জানিয়ে দেয় যে তাদের কোনো ভবিষ্যৎ নেই। সে জীবনে অনেক এগিয়ে গেছে আর ইয়াঞ্জুর উচিত নিজের পথ দেখা। একই ভুল তারা বারবার করতে পারে না। ডাক্সিনের কথাগুলো এত স্পষ্ট আর ধারালো ছিল যে ইয়াঞ্জু কোনো উত্তর দিতে পারে না। তার কথা যেন গলায় আটকে ছিল। পরদিন সিংজিং যথারীতি দোকানে আসে, কিন্তু নতুন ম্যানেজার আর নতুন নারী কর্মচারীর খারাপ ব্যবহারে তার দিনটাই মাটি হয়ে যায়। নতুন নাদুস নদুস ম্যানেজার আর ওই ছোট চুলওয়ালা মেয়েটি দুজনেই ছিল ভীষণ অভদ্র। ছোট চুলের মেয়েটা সিংজিং এর সাথে খুব তাচ্ছিলের সাথে তাল মিলিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু সিংজিং সাথে সাথে করা জবাব দিয়ে তার প্রথম চেষ্টা ব্যর্থ হয়ে যায়। নিজের লজ্জা ঢাকতে ওই ম্যানেজার সিংজিংকে ইচ্ছে করে পুরো সেলফ আবার গোছাতে বলে, যাতে সিংজিং বুঝতে পারে যে দোকানে এখন তার কোনো ক্ষমতাই নেই। ডাক্সিন যাতে কোনো ঝামেলায় না পড়ে তাই সিংজিং মুখ বুঝে সব কাজ করে নিচ্ছিল। সে সবকিছু সহ্য করে যাচ্ছিল। কাজ শেষে সিংজিং যখন ওয়াশরুমে যায় তার মাথায় দোকানের পুরনো সব স্মৃতি ঘুরপাক খেতে থাকে। ডাক্সিনের সাথে কাটানো মুহূর্তগুলো, ওই স্টাডি টেবিল যেটা ডাক্সিন শুধু তার জন্যই সাজিয়েছিল, তাদের ছোটখাটো ঝগড়া, সেই মাতাল রাতের খুনসুটি আর ডাক্সিনের হাতে তার সেবা পাওয়া, সবকিছু ভেবে সিংজিং বুঝতে পারে যে সে সময় অনেক বদলে গেছে। সে হয়তো আর কোনোদিন ডাক্সিনের মুখে সে আগের হাসিটা দেখতে পাবে না। বিমর্ষ মনে সিংজিং বাড়ি ফিরে দেখে যে ডাক্সিনের মা মন খারাপ করে বসে আছে। ডাক্সিনের মা জানায় যে ডাক্সিন জীবনে প্রথমবার তার সাথে ঝগড়া করেছে। মা বুঝতে পারছিল না যে সন্তানের ভালোর জন্য সে যা করছে তা কিভাবে ভুল হতে পারে। সিংজিং বুঝতে পারে যে ডাক্সিনের মা শুধুই তার ছেলের ভালো চায়। সে ভাবে যে মা আর ছেলের সম্পর্ক ঠিক হওয়াটাই যদি ডাক্সিনের জন্য মঙ্গলজনক হয় তবে তারা এখান থেকে সরে যাওয়াই ভালো। রাতের খাবারের টেবিলে সে ডাক্সিনকে বোঝানোর চেষ্টা করে যে তার মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু ডাক্সিন এবার আর পুরনো ভুল করতে চায় না। সিংজিং ডাক্সিনের দিকে তাকিয়ে বোঝাতে থাকে ডাক্সিন যদি নিজের ভবিষ্যৎ গড়তে চায় তবে তাকে এভাবে এগিয়ে যেতে হবে আর তার মায়ের কথা শুনতে হবে আর ইয়াঞ্জুর সাথেই থাকতে হবে। আর ডাক্সিন যদি জীবনে এগিয়ে যেতে চায় তবে সিংজিং এর এখানে থাকাটা ডাক্সিনের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। এই ভেবে সে অবসরে চলে যাওয়ার কঠিন সিদ্ধান্তটা নেয়। সেই রাতে নিঃশব্দে সে নিজের ব্যাগ গুছিয়ে নেয়। দোকানের বাড়ির উপর শেষবারের মতো চোখ বোলায় সে। তারপর খুব ধীরে ধীরে নিচে নেমে এসে ডাক্সিনের ঘরের দিকে তাকায়, যেখানে ডাক্সিন পরম শান্তিতে ঘুমাচ্ছিল। এটাই ছিল তার শেষ বিদায়। পরদিন সকালে ডাক্সিন যখন সিংজিং এর ঘরে যায় সেখানে দেখে যে শুধু একটা ছোট গিফট আর একটা চিঠি পড়ে আছে। সিংজিং সত্যি সত্যি চলে গেছে বুঝে সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে তাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু তার মোবাইল বন্ধ ছিল। সে পুলিশ স্টেশনে দৌড়ে যায়, কিন্তু কোথাও সে সিংজিং এর হদিশ পায় না। বিধ্বস্ত ডাক্সিন দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। যে দোকানটা একসময় তার নিজের ঘর মনে হতো আজ সেটাকে অজানা মনে হচ্ছে তার। চারদিকে কেবল সিংজিং এর স্মৃতি হাহাকার করছিল। সিংজিং এর এভাবে হঠাৎ চলে যাওয়াটা ডাক্সিনের জন্য ছিল এক বিশাল ধাক্কা। বাড়ি ফিরে সে কেবল এক কাপ নুডলস খায়, কিন্তু সিংজিং ছাড়া সেই খাবার গেলেও যেন তার জন্য দায় হয়ে পড়েছিল। ওদিকে সিংজিং এখন এক গ্রামে শান্ত জীবন কাটাচ্ছে, যেখানে সে একটা ছোট নার্সারি গার্ডেনে কাজ করত। এক রাতে কাজ করার সময় সে দেখে যে কিছু গুন্ডা একটা বাচ্চাকে ধমকাচ্ছে। কিছু না ভেবে সে তাদের রুখে দাঁড়ায় আর অনায়াসে হারিয়ে দেয়, কিন্তু বাচ্চাটা ধন্যবাদ দেওয়ার বদলে উল্টো অভিযোগ করে যে সিংজিং অহেতুকি তাদের মাঝখানে নাক গলিয়েছে। ঠিক সেই সময় মা তার গার্লফ্রেন্ডকে নিয়ে তার নিজের গ্রামে আসছিল। তার গার্লফ্রেন্ড আর কেউ নয়, স্বয়ং সিংজিং এর প্রিয় বন্ধু জিন ফেই। যে মেয়েটা আগে শুধু মজা করে বেড়াতো সে এখন মার সাথে গভীর এক ভালোবাসার সম্পর্কে জড়িয়ে গেছে। আর সব থেকে বড় চমক ছিল এই যে সিংজিং এর বান্ধবী যাকে সবসময় অলস মনে করতো সে আসলে এক বিশাল ধনী পরিবারের উত্তরাধিকারী। তার বাড়িটা এত বড় ছিল যে জিনফেই তা দেখে একদম থ হয়ে যায়। ওটা কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না। মার বাবা তাদের আনুষ্ঠানিকভাবে ঘরে তোলার প্ল্যান করে, কিন্তু মা চুপি চুপি লোকেশন ট্র্যাক করে কাউকে না জানিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সিংজিং ছিল। সিংজিংকে দেখা মাত্রই সে ডাক্সিনকে ফোন করে। ডাক্সিন ঝড়ের গতিতে সেখানে পৌঁছায়। সিংজিংকে দেখা মাত্রই সে অনেক ইমোশনাল হয়ে যায়। সে তার জীবনের সব থেকে প্রিয় মানুষটিকে আর হারাতে চায় না। সিংজিংও ভেতরে ভেতরে ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু তার সিদ্ধান্তের কথা ভেবে সে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই আগের রাতে সে আহত গুন্ডারা তাদের বসের সাথে বদলা নিতে হাজির হয়। ডাক্সিন হিরো হওয়ার চেষ্টা করে ঠিকই, কিন্তু প্রথম কিকে সে মাটিতে আছড়ে পড়ে। ছেলেটা দেখতে সুন্দর হলে কি হবে, লড়াই একদম আনাড়ি ছিল সে। এটা দেখে সিংজিং তো অনেক রেগে যায় আর সে একটা তোয়ালেকে অস্ত্র বানিয়ে চোখের পলকে সব গুন্ডাকে ধরাশায়ী করে ফেলে। এমনকি বড় গুন্ডাটাকেও সে তার সিগনেচার সিজার লক দিয়ে কোপকাত করে ফেলে। এরপরই সে ডাক্সিনের দিকে দৌড়ে গিয়ে ঘাবড়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? পরে দুজনে প্রাণ খুলে কথা বলে। ডাক্সিন কথা দেয় যে সে সিংজিং এর সিদ্ধান্তের সম্মান জানাবে। এরপর সে সেই ছোট মেয়েটির কথা মনে করিয়ে দেয় যে 10 বছর আগে তার কাছে সাহায্য চেয়েছিল। সেই মেয়েটি আর কেউ নয়, বরং সে সিংজিংই ছিল। ডাক্সিন বুঝতে পারে যে সিংজিং 10 বছর ধরে তার অপেক্ষা করছে আর এবার ডাক্সিনের পালা।
সে সিংজিং এর জন্য অপেক্ষা করবে। ডাকসিন তার হাই প্রোফাইল চাকরিটা ছেড়ে দেয়। ইয়ানজু যখন তাকে আটকানোর চেষ্টা করে, সে শুধু একটা মৃদু হাসি দিয়ে চলে আসে। এটা দেখে ইয়ানজু বোঝা যায় যে সে আর ডাকসিনকে কোনোদিনই ফিরে পাবে না। সেই রাতে রাস্তার ধারে বসে সে তার মাকে জানায় যে সে বিদেশে চলে যাচ্ছে। মা মানা করলেও এবার ইয়ানজুর সিদ্ধান্ত ছিল অটল। ওদিকে ডাকসিনের মাকে এক ধনী মহিলা ফোন করে জানায় যে 3 বছর আগে ডাকসিন শুধু ইয়ানজুর খাতিরেই কোম্পানি ছেড়েছিল। এটা শুনে ডাকসিনের মা বুঝতে পারে যে সে সবসময় ডাকসিনের উপর ভুলচাপ তৈরি করেছে, আর সিংজিং এ ছিল সেই মেয়ে যে সবসময় ডাকসিনের ভালো চেয়েছিল। এই সবকিছু বুঝতে পেরে সে খুব ইমোশনাল হয়ে পড়ে, আর সে তার ভুলটাও বুঝতে পারে যে সে সিংজিংকে কতটা কষ্ট দিয়েছে। ডাকসিন তার বাবা মায়ের মতো সাধারণ আর সুখী জীবনের স্বপ্নের কথা জানালে তার মায়ের চোখ ভরে জল আসে। ঠিক সেই সময় সিংজিং তার পরীক্ষার কোয়ালিফিকেশন লেটার পায়। সে খুশিতে নেচে ওঠে, কিন্তু সমস্যা ছিল যে সার্টিফিকেটটা সরাসরি ডাকসিনের বাড়িতে পৌঁছেছে। সেই রাতে চুপি চুপি সে ডাকসিনের বাড়ি যায় নিজের সার্টিফিকেট আনতে। কাগজগুলো ওলট পালট করার সময় হঠাৎ ডাকসিনের বাবা মা বাড়ি ফিরে আসে। বয়স সিংজিং এক কোণে লুকিয়ে পড়ে, কিন্তু লুকিয়ে থাকা অবস্থায় যখন সে শোনে যে ডাকসিন চাকরি ছেড়ে দিয়েছে, তখন সে নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে ওঠে। তার আওয়াজ শুনে ডাকসিনের বাবা মা তাকে খুঁজে পায়। ডাকসিনের মা চিন্তিত হয়ে তার কাছে এসে জিজ্ঞেস করে, সিংজিং তুমি ঠিক আছো তো? এটা শুনে সিংজিং আর তার চোখের পানি ধরে রাখতে পারে না। সে ডুকরে কেঁদে ওঠে। ওদিকে ডাকসিন দোকানে একা ছিল। সিংজিং ছাড়া তার দিনগুলো ছিল বড়ই একা আর ক্লান্তিকর। সে টানা 3 দিন 3 রাত কাজ করে যাচ্ছিল। একদিন দোকান বন্ধ করার পর যখন সে ক্লান্ত হয়ে বসে, সে দেখে যে সিংজিং তার সামনে দাঁড়িয়ে আছে। সিংজিং এর চোখে ছিল ঠিক সেই ভালোবাসা যা ডাকসিন এতদিন অনুভব করে এসেছে। সিংজিং খুব ধীরে ধীরে বলে, তুমি কি জানো আমি তোমাকে কতটা মিস করেছি? ডাকসিনের চোখে পানি চলে আসে, আর সে বলে যে আমি তোমাকে তার চেয়েও বেশি মিস করেছি। সে এগিয়ে গিয়ে সিংজিং এর হাত ধরে আর বলে যে দোকানের প্রতিটি জিনিস আমাকে তোমার কথা মনে করিয়ে দিচ্ছিল। সিংজিং আলতো করে বলে, ধন্যবাদ আমার জন্য অপেক্ষা করার জন্য, আমাকে আবার ফিরিয়ে আনার জন্য। ডাকসিন ইতস্তত করে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? সিংজিং একটু হেসে লাজুক ভাবে বলে, না, আমি তোমাকে আগে জড়িয়ে ধরবো। আর এটি বলেই সে ডাকসিনকে শক্ত করে জড়িয়ে ধরে। আগে সময়ে মাহা যে এখন একজন প্রফেশনাল আর্টিস্ট হয়ে গেছে, সে তাদের এই ঘটনা নিয়ে একটা স্টোরি তৈরি করে আর সেটির নাম রাখে কনফিডেন্স স্টোর। আর এভাবেই ডাকসিন আর সিংজিং এর গল্পের এক মধুর সমাপ্তি ঘটে। তো ড্রামাটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।